আচ্ছা, সবাই তো আমার কথা শুনতে পাচ্ছ নাকি? জি জি স্যার। স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তো কি অবস্থা পড়াশোনার, কেমন চলছে? চলছে তো নাকি? খুব জি চাপ? স্যার, মোটামুটি হ্যাঁ, চলতেছে বলেছে স্যার। খুব চাপে আছি নাকি? হুম। জি স্যার। হ্যাঁ, খুব চাপে আছি। আর 1 মাস, তারপরে আবার পরীক্ষা শুরু না? এই সময় আরো চাপ নিতে হবে, এই 1 মাস আরো চাপাচাপি, একদম নাক মুখ অন্ধকার করে ফেলতে হবে, হ্যাঁ, গরম করে ফেলতে হবে পড়তে পড়তে। শীত যে কি জিনিস সেটা যেন আর শরীর বুঝতে না পারে, বুঝতে পারছো? এ স্যার হচ্ছে, আজকে তো অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের আরেকটা যে ব্যাচ আছে, ওই দুটা ব্যাচ একসাথে মিলে হচ্ছে, এই জন্য অনেক স্টুডেন্ট। হ্যাঁ, হুম। আচ্ছা, তো যাই হোক, আমরা পড়ছিলাম মনে হয় নিও ক্লাসিক্যাল পিরিয়ড এটাতে নাকি? জি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, আমরা রেস্টোরেশন, নিও ক্লাসিক্যাল পিরিয়ড এগুলো শেষ করেছি। তো আমি পড়াগুলোও দিয়েছিলাম। এখন প্রবলেম যদি থাকে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে পারি। তারপর আমরা রোমান্টিক পিরিয়ডের আলোচনা শুরু করব। একটু আমাদের আর একটু ফাস্ট যেতে হবে, কারণ আমাদের এখনো দুইটা এজ, দুইটা মানে তিনটা বাকি আছে, তাই না? হুম। আসলে পরবর্তী এজগুলো আমাদের কাছে অতটা জটিল হবে না, একমাত্র রোমান্টিক এজ আছে, সেটাতে একটু হয়তো বা পড়া বেশি থাকতে পারে। কিন্তু রোমান্টিক এজ, ভিক্টোরিয়ান এজ, এগুলো আমরা যেভাবে আলোচনা করেছিলাম ক্লাসগুলোতে এর আগে, ওরকমই আছে। আর নতুন যারা আছে তাদের জন্য তো শিট ধরে আমরা একটু হিস্ট্রি বা পলিটিক্যাল হিস্ট্রি যেভাবে আলোচনা করছি এভাবে আলোচনা করে দিলেই হয়ে যাবে। এখন বিষয়টা হলো কতটুকু সময় দিয়ে তোমরা পড়তেছো, এটা খুবই জরুরি। আচ্ছা, তো প্রথমে আসি আমরা যে নিও ক্লাসিক্যাল এইজ বা ওই এজগুলোর যদি কোনো প্রবলেম থাকে, প্রথমে ব্রিফ, শর্ট, এগুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। না স্যার। কারো সমস্যা নাই? তাহলে ব্রড কোশ্চেন। স্যার রেস্টোরেশন পিরিয়ডের যে 20 নম্বর ব্রিফ কোয়েক সেটা বুঝতে পারিনি। ব্রিফ কোশ্চেন 20 নম্বর। আচ্ছা, আসছি আমি, একটু মিনিট রাখো। কি বিষয়ে বলো তো প্রশ্নটা? প্রশ্নটা কি সম্পর্কে ছিল? হোয়াট ইজ ল্যাম্পুন? আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের স্যাটিরিক রাইটিং। হ্যাঁ, এটা এক ধরনের স্যাটায়ার। হ্যাঁ, আমরা আসলে এখনো ল্যাম্পুন যেহেতু পড়ি নাই, আমরা কোনো এখনো ল্যাম্পুন পড়ি নাই, এই জন্য একটা বিষয় যে বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে। এখানে হচ্ছে কি দেখো, এটাও হচ্ছে এক ধরনের স্যাটিরিক রাইটিং, যেটা কি করতে পারে, কোনো একটা সমাজ সম্পর্কে বা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠান সম্পর্কে স্যাটারাইজ করতে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। হুম, এইটাই। এছাড়া আসলে রাইটিংটা যেহেতু আমরা পড়ি নাই, আমি তো কোনো এক্সাম্পলও দিতে পারতেছি না তোমাদেরকে যে এইটা বলতে বোঝায়। জাস্ট এটুকু খেয়াল রাখো, আমরা কি স্যাটিরিক রাইটিং পড়েছি এ পর্যন্ত? কোনো কোনো স্যাটায়ার পড়েছি স্যাটিরিক রাইটিং? না স্যার। না স্যার। পড়নি? হাই হাই, কি বলো, একটাও পড়নি? স্যার আর্মস এন্ড দ্য ম্যান তো সোশ্যাল স্যাটায়ার বলতে পারি না হ্যাঁ, আর্মস যা অ্যান্ড সিলেবাস নেই তো এজন্য পড়া হয় নাই। আর্মস অ্যান্ড দ্য ম্যান আছে, তারপরে এদিকে তোমার ডন জোয়ান আছে। এটা কি বলো, ডন জোয়ান কি স্যাটায়ার না? এটা জি একটা, স্যার। হ্যাঁ স্যার স্যাটার। স্যার আচ্ছা ডনজিয়াস সেটাই তো রাইটিং। হ্যাঁ, এগুলো তো স্যাটায়ার রাইটিং, তাই না? এগুলো স্যাটায়ার মানে কি, তোমাকে হাস্যরসাত্মক ওয়েতে একটা সমাজের খারাপ দিকগুলোকে তুলে ধরবে, তাই না? কি করার জন্য? শুধু কি তোমাকে হাসানোর জন্য শুধরানোর জন্য। নাকি না শোধরানোর স্যার, জন্য? শুধরানোর জন্য। হ্যাঁ, শোধরানোর জন্য। শুধরানোর তাই জন্য। বলছে, দেখো এই যে কি বলছে, ল্যাম্পন ইজ আ ফর্ম অফ স্যাটায়ার অর মকারি, often in the form of written or spoken language that ridicules or satirize a person, a group or institution or societal phenomenon. যেমন আমরা ওই যে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল পড়েছিলাম, ওটা কি এক ধরনের স্যাটায়ার না বলো তো, লায়ন অ্যান্ড দ্য জুয়েলে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। বলছে এইখানে হচ্ছে ওই এটাও এক ধরনের জি স্যাটায়ার। স্যার, সমাজকে স্যাটায়ার করছেন। সমাজকে সেটেল করা হয়েছে, তাই না? ল্যাম্পুন্স আর জেনারেলি ইন্টেন্ডেড টু বি হিউমারাস অ্যান্ড আর ক্যারেক্টারাইজড বাই শার্প উইট, এক্সাজারেশন অ্যান্ড রিডিকিউল। দে মে বি ইউজ টু, দেখো, দে মে বি ইউজ টু ক্রিটিসাইজ অ্যান্ড এক্সপোজ দ্য ফ্লস, ভাইসেস অ্যান্ড অ্যাবসার্ডিটিস অফ দেয়ার টার্গেট। মানে যাকে নিয়ে আমি লিখতেছি বা যে প্রতিষ্ঠান নিয়ে লিখতেছি বা সমাজকে নিয়ে লিখতেছি,
সেই সমাজের যত রকমের ভুল ত্রুটি খারাপ কিছু আছে দুর্নীতি আছে সেগুলোকে ক্রিটিসাইজ করা বা এক্সপোজ করাই হলো এদের উদ্দেশ্য। যেমন আমরা দ্য লাঞ্ছন পড়েছিলাম, ওটা কি এক ধরনের স্যাটায়ার না? দ্য লাঞ্ছন, হ্যাঁ স্যার। লাঞ্ছন জি তো স্যার। স্যাটায়ার, তাই না? ওখানে একজন ব্যক্তিকে তুলে ধরা হয়েছে, একজন পার্সনকে স্যাটায়ার করা হয়েছে, হয়নি ওখানে? লেডি গেস্টকে, এমনকি আমরা রাইটারকেও স্যাটায়ার করেছি। কিভাবে বলো তো রাইটারকে স্যাটায়ার করলাম? কারণ রাইটার এখানে ভণ্ডামি দেখাচ্ছে, সে ভণ্ড। কারণ কি? কারণ সে যদি তার দুর্বলতাটাকে প্রকাশ করতো তাহলে কি লেডি গেস্ট তাকে এক্সপোজ করতে পারতো, এক্সপ্লয়েট করতে পারতো? না বলো তো। স্যার। হ্যাঁ, কেন? বাট তার অ্যাবিলিটি নাই, তারপরেও সে কেন ওই মহিলাকে নিয়ে হ্যাঁ, মানে বড় একটা ব্যাপারটা ফাইট এরকম। হ্যাঁ, দেখো সে কিন্তু চেয়েছিল কি, দেখো তো, তারপরে কিন্তু আর কখনো বলা হয়নি 20 বছরের মধ্যে কি ওই লেডির সাথে আর তার কথা বা দেখা হয়েছিল 20 বছরের মধ্যে? না স্যার। তাহলে সে কেন ভান করলো? সে তো জানেই যে আমি ভান করে আমার কোনো লাভ হবে না, কারণ আমার ভান অলরেডি লেডি বুঝে ফেলেছে এবং লেডির ভানও কিন্তু রাইটার বুঝে ফেলেছে। অতএব তাদের সম্পর্ক কিন্তু শেষ পর্যন্ত টিকলো না। তারা কিন্তু সম্পর্ক টেকানোর জন্যই ভান করছিল, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু সেই সম্পর্ক টেকেনি। সুতরাং যেটা মানে কল স্পেড আর স্পেড, মানে কি সরাসরি কথা বলা ভালো। এতে সম্পর্ক আমি জানি লুকায় চূড়ায়ও এর সম্পর্ক টেকানো যাবে না। তাহলে যদি রাইটার তার দুর্বলতার কথাটা, দারিদ্রতার কথাটা বলে দিত যে আমার পক্ষে আপনাকে ওই ফয়েজে খাওয়ানো সম্ভব না, এতে আপনি রাজি থাকলে আসেন, না থাকলে আমার কিছু করার নেই, তাই নয় কি? হ্যাঁ, তো এইখানে কিন্তু এরকম উভয় দিক থেকে কিন্তু এক ধরনের স্যাটায়ার করা হয়েছে। তা স্যাটায়ার মানে হচ্ছে কোনো খারাপ দিক, কোনো ভুল বা ত্রুটিগুলোকে তুলে ধরার জন্য। আর ওই স্যাটিরিক এক ধরনের রাইটিং ফর্মই হচ্ছে ল্যাম্পন। এটা ওই ধরনের রাইটিং, ঠিক আছে, এসে বা ওই ধরনেরই একটা রাইটিং, যাকে ছোট করে একটা স্টোরি টাইপের লেখাকে মেনলি ল্যাম্পন বলা হয়। এই কি বুঝতে পারছো কার সমস্যা ছিল এটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তারপরে ব্রড কোশ্চেনে আসি তাহলে, বলো। না হলে আমরা তারপরে আমরা রোমান্টিক এজে চলে যাব, এটা নিয়ে একটু আলোচনা করব। স্যার হুম, স্যার হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার রেনেসাঁস পিরিয়ডের একটা কোশ্চেন হচ্ছে যেখানে মিল্টনের কোশ্চেনটা ব্রড কোশ্চেন, হ্যাঁ মানে রেনেসাঁ এবং রিফরমেশন কিভাবে সে ব্লেন্ড করছে হ্যাঁ হ্যাঁ রাইটিং এর মাধ্যমে। স্যার দুইটার মধ্যে আপনি মানে প্যারাডাইস লস্ট এর এক্সাম্পলটা দিছেন, হ্যাঁ যদি রেনেসাঁস পিরিয়ডেও প্যারাডাইস লস্ট দিয়ে আমরা রিফরমেশনেও দিই তাহলে তো দুটো সেমই হয়ে গেল না স্যার? না, ওখানে তো তোমার ব্লেন্ড করার কথা বলা হয়েছে, তাই না? ব্লেন্ড করা মানে কি, তিনি লিখেছে, মনে করো লিখেছে পিউরিটানিজে, কিন্তু তিনি কি কি করছেন ওখানে, কি রিফরমেশনের যে বৈশিষ্ট্যকেও তিনি এর সাথে অ্যাড করেছেন কিনা? আচ্ছা, রিফরমেশন আর রেনেসাঁস কি আলাদা কিছু, বলো তো? রিফরমেশন না স্যার, কোনটা? রেনেসাঁস আর হচ্ছে আরেকটা কি দিছিল, হ্যাঁ হ্যাঁ স্যার রিফরমেশনই ছিল। রিফরমেশন এছাড়া তো অন্য কিছু আসবে না, তাই না? ও দুটো তো প্রায় একই জিনিস, তাই না? একটার সাথে একটা লিঙ্ক না। রিফরমেশন মেইনলি হচ্ছে কি সাথে রিলেটেড, ধর্মের সাথে রিলেটেড। আর রেনেসাঁসটা স্যার রিলিজিয়ান হ্যাঁ ধর্মীয় ব্যাপার হচ্ছে রিফরমেশন রিফরমেশনটা মেইনলি রেফার করছে ধর্মীয় ব্যাপারটাকে, যেটা হচ্ছে ক্যাথলিসিজমটাকে রিফর্ম করা। আর যখন রেনেসাঁস আসছে সেটা কি শুধু ধর্মের সাথে রিলেটেড নাকি পুরো লাইফের যা কিছু আছে সবকিছুকে এফেক্ট করছে? জি স্যার, লিটারেচার আর্ট সবকিছু মিলে সবকিছুই ওর ভিতরে আছে। অতএব আমি যদি মনে করি যে এখন আমি মডার্ন এজে লিখবো, আমি কি রিফরমেশনের ধারণা কি মডার্ন এজে আনতে পারি না? বলো, ওইরকম ধারণা দেখে আমি লিখতে পারি না? মানে মূল কথা একটা, স্যার আনা যায় হ্যাঁ একটা জিনিস যা ঘটে গেছে সেটা পরবর্তী যে কোনো এজে আমি ওই ইফেক্টটা আনতে পারি। যেমন নিও ক্লাসিক্যাল পিরিয়ডে আমরা কার ইফেক্ট পাচ্ছি বলো তো? ক্লাসিসিজমের ইফেক্ট পাচ্ছি না? হ্যাঁ স্যার। নিও ক্লাসিসিজমের ইফেক্ট পাচ্ছি। জি, সেই স্যার। হচ্ছে তোমার সে গ্রিক রোমান কালচার, যেটা জিসাস ক্রাইস্টের জন্মের আগের ঘটনা, তার ইফেক্ট আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ডে পাচ্ছি। অতএব যেটা ঘটে গেছে তার ঘটনার প্রভাবটা পরবর্তী যে কোনো এজে যে কোনো সময় ওটা আবার নতুন করে উত্তেজিত হতে পারে। যেমন বলা হচ্ছে কি, আমরা রোমান্টিক এজ পাচ্ছি, কিন্তু বলা হয়েছে রোমান্টিক এজ প্রথমে শুরুই হয় কোন এজে বলো তো? কোন সময়ে রোমান্টিক এজের শুরুটা আমরা কোন এজে পাই? 1798 স্যার একদম নিউ ক্লাসিক্যাল শেষে লাস্টে। না না না, ওটা না, ওটা একদম নিউ ক্লাসিক্যাল শেষে স্যার না, না, 1798 না, ওটা ফর্মালি না। ও রোমান্টিক এজ স্যার এলিজাবেথান এজে স্যার আগে স্যার আমরা পড়েছিলাম এলিজাবেথ এলিজাবেথান হয়েছে এজে, কিন্তু রোমান্টিক এজের কিছু বৈশিষ্ট্য আমরা পেয়েছি, বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রাইটিং এ, ঠিক আছে? অ্যাজ ইউ লাইক ইট কে এক ধরনের রোমান্টিক ড্রামা বলা হচ্ছে। অ্যাজ ইউ লাইক ইট কে আমরা কোশ্চেন হিসেবে পেয়েছি না, রোমান্টিক ড্রামা? জি স্যার পেয়েছি। তাহলে সেটা সেই এলিজাবেথান এজে, কিন্তু এই
ফর্মালি আমরা রোমান্টিক যে থিওরি সেটা পেয়েছি হচ্ছে রোমান্টিক এজের, নিও ক্লাসিক্যাল এজ পরবর্তী, কিন্তু রোমান্টিক এজের সব সব যে একদম যা কিছু তা শুধু এখানে ইন্ট্যাক্ট ছিল তা না, সেটা আগেও ছিল পরেও ছিল, কিন্তু ফর্মালি উপস্থাপন করা হয়েছে এই সময়ে। এরকম ভাবে বিষয়গুলোকে দেখানো হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আর হিস্ট্রির কোশ্চেনগুলো একটু প্যাসপোজ, হ্যাঁ, যে মানে কখনো কখনো কম্পারেটিভ স্টাডি দিয়ে দিচ্ছে, ব্লেন্ডিং দিয়ে দিচ্ছে, এই জন্য ওই একটা এজ সম্পর্কে যদি একটা ভালো ধারণা থাকে তাহলে হয়তো তুমি লিখে দিতে পারবা, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর একটা হিস্ট্রির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বই পড়া না থাকলে আমি শুধু নাম দিয়ে তো আর একটার তত্ত্ব সম্পর্কে বলতে পারবো না, তাই না? এখন প্যারাডাইস লস্ট যদি তুমি না পড়ে থাকো, তা প্যারাডাইস লস্টের কথা কি তুমি বলতে পারবা, যেখানে কি কি আলোচনা করা হয়েছে আর কি কি আছে না আছে? বলো না স্যার। না, তাই না? তাহলে এখন ওরকম যদি কোশ্চেন আসে তাহলে এগুলো নিশ্চয়ই আমাকে এড়িয়ে যেতে হবে। অতএব যেগুলো এইজের হিস্ট্রি বিষয়ক, এইজের ফিচার বিষয়ক বা এইজের যে মেজর রাইটার এবং রাইটিংগুলো আছে সেই জায়গাগুলোতে আমাকে কিন্তু মানে ফোকাস দিতে হবে, কারণ এই জাতীয় কোশ্চেনই প্রায় 4-5টা থাকে। কিন্তু আরও কিছু কোশ্চেন থাকে যেটা একটু কম্পারেটিভ এবং একটু ডিপে আলোচনার, সেইগুলোকে যতটুকু সম্ভব এড়িয়ে যেতে হবে। কারণ এই যে ব্লেন্ডিং, তাই তো, এই যে জন মিল্টনের যেটা, এটা কিন্তু একটু হলেও ডিপ লেভেলের কোশ্চেন, তাই না? এটাকে তোমাকে থিওরিগুলোকে যদি তুমি এখন ভালো করে না বোঝো তাহলে ব্লেন্ড হলো কি হলো না আমরা কি বলতে পারবো, বলো? আর জন মিল্টন ব্লেন্ড করেছেন কিভাবে সেটা বুঝতে হলে তো আমাকে তাহলে তার রাইটিংই পড়তে হবে, তার যে সকল রাইটিংগুলো আছে, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন, স্যামসন অ্যাগনিস্ট, এগুলো পড়েই তো আমি তারপর বলতে পারবো যে আসলে তিনি কিভাবে ব্লেন্ড করলেন আর কিভাবে করলেন না। তাছাড়া আমরা তো স্যার আমরা তাহলে এতটুকু দেই যে ওর ধর্মীয় ব্যাপারটা যেটা রিফরমেশনের থেকে আসছে, আর বাকি ওই কোশ্চেন অন্যান্যগুলা আনসারটা দেই নাই, আমি তো লিখে দেই নাই কোশ্চেন আনসারটা। জি স্যার আপনি দিয়েছেন, মানে ওই যে বললাম না একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ, মানে ওই জায়গাটাই ব্যাপারটা, ওই জায়গাটা বুঝেছো কিনা সেটা হলো কথা। হ্যাঁ, এই কোশ্চেনটা কোন বড় ব্রড কোশ্চেনের ভিতরে আছে, তাই না? জি স্যার, ব্রড কোশ্চেন। এই যে এখানে রেনেসাঁস এবং রিফরমেশন এলিমেন্টটা কিভাবে অ্যাড করেছেন, ওখানে দেখো ইন্ট্রোডাকশনটা পড়লেই বুঝতে পারবা যে এখানে আসলে কি বলা হয়েছে। 4 নম্বর কোশ্চেন দেখো, যখনই আমরা রিলিজিয়াস কথা আনছি তখনই মানে আমাদের রিফরমেশন, আর যখন হিউম্যানিজম বা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম এই কথাগুলো আসে তখন সেটা হয়ে যাচ্ছে রেনেসাঁস, ঠিক আছে? এই দুটা তিনি করেছেন, কারণ এখানে প্যারাডাইস লস্টের মেইন যে ক্যারেক্টার সেটা হলো কি স্যাটান বা শয়তান। সেই শয়তানের মধ্যে তিনি এই সকল মানে রেনেসাঁস এবং রিফরমেশনের যে ফিচারগুলো সেগুলোকে তিনি ওর মাধ্যম দিয়ে প্রয়োগ করার চেষ্টা করেছেন। হ্যাঁ, তাই বলছে দেখো জন মিল্টন এটা গেল বলছে কি করছে, মাস্টারফুলি কম্বাইন দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল এলিমেন্টস অফ দ্য রেনেসাঁস উইথ দ্য মোরাল অ্যান্ড থিওলজিক্যাল প্রিন্সিপালস অফ রিফরমেশন। দেখো কথাটা আসছে কিনা, তাহলে রেনেসাঁসের হচ্ছে কি কি ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল কারেন্ট, তাহলে রেনেসাঁসের হচ্ছে ইন্টেলেকচুয়াল এবং কালচারাল, আর তার সাথে কাকে মিশিয়েছে, উইথ দ্য মোরাল অ্যান্ড থিওলজিক্যাল প্রিন্সিপালস অফ দ্য রিফরমেশন। তাহলে রিফরমেশনের কি কি প্রিন্সিপাল, মোরাল এবং থিওলজিক্যাল, এটা কি ধর্মের সাথে রিলেটেড তো নাকি? স্যার থিওলজিক্যালটা কি? থিওলজিক্যাল বুঝো না? থিওলজিক্যাল মানে ধর্মীয়। থিওলজি শব্দটা পর্যন্ত পাওনি কখনো? তত্ত্বীয়। পেয়েছি স্যার, পেয়েছি। থিওলজি মানে তত্ত্বীয় না, থিওলজি মানে হচ্ছে ধর্মীয়, ঠিক আছে তো? ধর্মীয় রিলেটেড বিষয়। হ্যাঁ, ধর্ম শিক্ষাকে থিওলজি বলা হয়, ঠিক আছে? আর থিওরিক্যাল হলে পরে সেটা হচ্ছে তত্ত্বীয়, থিওরিক্যাল। থিওরি এটা হচ্ছে থিওলজিক্যাল। হ্যাঁ, থিওলজিক্যাল মানে হচ্ছে ধর্মীয়। আর ইন্টেলেকচুয়াল এবং কালচারাল, ইন্টেলেকচুয়াল মানে কি বুদ্ধিভিত্তিক, জ্ঞান ভিত্তিক, সায়েন্স, হ্যাঁ, ফিলোসফি, এইগুলো। কালচারাল কি আর্ট, মিউজিক, এগুলো হচ্ছে কালচারাল, এগুলো হচ্ছে রেনেসাঁস থেকে আসা। আর মোরাল নীতি নৈতিকতা এবং ধর্মীয় ব্যাপারটা আসছে রিফরমেশনের কাছ থেকে। তার মানে এই দুটার একটা মিক্সিং এখানে ঘটানো হয়েছে। কারণ যখন প্যারাডাইস লস্ট আসতেছে তখন আমরা বুঝতেই পারছি প্যারাডাইস লস্ট কি, এটা কি অবশ্যই এটা ধর্মের সাথে রিলেটেড কোনো বিষয়, তাই না? ধর্মের সাথে রিলেটেড কোনো বিষয়। আর এই প্যারাডাইস লস্টের যে হিরো, যে হচ্ছে শয়তান, তাকে দেখানো হয়েছে সে হচ্ছে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, সে হচ্ছে কারোর সাথে অত মানে কারোর উপর ডিপেন্ড করতে চায় না। হ্যাঁ, সে মানে কি গডের বাইরে গিয়ে সে কি হতে চায়, শাসক হতে চায়। হ্যাঁ, পৃথিবীর একজন বড় নেতা হতে চায়, বুঝতে পারছো? এবং সে বলতেছে কি, শয়তানের একটা বড় কথা হচ্ছে যে ইট ইজ বেটার টু মানে রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, মানে স্বর্গে সৃষ্টিকর্তার দাসত্ব করার থেকেও বরং নরকে মানে শাসন করা ভালো। তাহলে কি এটা কি একটা ওই রকম রেনেসাঁস পিরিয়ডের মানুষের মতো একটা কি না,
মানে একটা মানে জ্ঞান, ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়াল একটা শক্তি, ক্ষমতা, নলেজের একটা ব্যাপার, এইগুলো কিন্তু এখানে তিনি অ্যাড করেছেন, এই জন্য এখানে বলা হচ্ছে। ঠিক আছে স্যার, জন মিল্টন এত ধার্মিক হওয়া সত্ত্বেও এই ধরনের কথা কিভাবে বের করতে পারলো শয়তানের, মানে শয়তান ক্যারেক্টারের মুখ দিয়ে? এটা ছিল, এটা ক্রিশ্চিয়ানিটির একটা এখন এই গল্পের মতো ব্যাপারটা ছিল। হলো যে আসলে কি তিনি শয়তানের প্রশংসা, মানে ধর্মের উদ্দেশ্যে প্রশংসা করেছেন, যে তিনি কি শয়তানকে মানে স্যার বিশ্বাস গল্পে করেছেন? তো মানে লুসিফারকেই হিরো দেখানো হয়েছে। হ্যাঁ, ওই হিরোটা দেখিয়েছেন, মানে তিনি কি গডকে ছোট করার জন্য করেছেন এটা? না, এটা তো স্যার শয়তান বলছিল, নিজেই বলছে, এই জন্যই তো সে এটা দেখাইছে। হ্যাঁ, যে শয়তানের পতনটাকে তিনি দেখিয়েছেন। প্যারাডাইস আমরা কিভাবে লস্ট করলাম, শয়তান কিভাবে প্যারাডাইস লস্ট করলো। এখানে অনেক যে রেনেসাঁস পিরিয়ডের যে মানুষের যে আগ্রহ নতুনকে জানার জন্য, হ্যাঁ, ক্ষমতা পাওয়ার জন্য, এটা কি সবসময় মানুষের জন্য ভালো হয় বলো? শয়তানের কেন পতন হলো বলো তো? শয়তানের পতনটা হলো কেন? এই রেনেসাঁস বৈশিষ্ট্য থাকার কারণেই তো। থার্ড ইয়ারে গিয়ে যখন তোমরা ওই যে ইয়া পাবা, কি জানো, ডক্টর ফাস্টাস পাবা, সেখানে বুঝতে পারবা যে নলেজ কিন্তু সবসময় ভালো না। অতিরিক্ত আশা করা, অতিরিক্ত নলেজেবল হওয়া, হ্যাঁ, অতিরিক্ত ক্ষমতার আশা করা, এগুলো কিন্তু খারাপ না, এগুলো মানুষের পতন হয়। এই কারণে দেখিয়েছে যে এই কারণেই শয়তানের পতনটা হয়েছিল। বুঝতে পারছো? এবং সাথে সাথে মানুষ কি হলো, শয়তানের অনুসারী হওয়ার কারণে মানুষও কি হলো, মানে স্বর্গ হারালো। এই কারণ কি, মানুষ কি হতে চেয়েছিল বলো তো? মানুষের প্রধান বৈশিষ্ট্যটা কি ছিল এই জায়গায়? মানুষ কেন শয়তানকে ফলো করলো ধর্মীয় মতে, ইসলাম এবং ক্রিশ্চিয়ানিটিতে? শয়তান ওয়াসওয়াসা দিছে, বুঝাইছে, লোভ দেখাইছে। কি লোভ দেখাইছিল শয়তান বলো অ্যাডাম এন্ড ইভকে? স্যার ওই যে ওই ফলটা খাওয়ার জন্য, যে আল্লাহ তো তোমাদেরকে এই ফলটা খাইতে নিষেধ করছে, এটা খাইলে মনে হয় আরো এটার মধ্যে অনেক কিছু আছে, এটা হ্যাঁ, তোমরা মানে খাও। তোমরা বলতেছে এরকম যে যা ঈশ্বর বা আল্লাহ তোমাদেরকে এই ফলটা খাইতে নিষেধ করছে, কারণ তোমরা এই ফল যদি খাও তাহলে তোমরা তো ঈশ্বরের মতো ক্ষমতাবান হয়ে যাবা। ঠিক আছে, তাহলে মানুষের এই যে লোভ, তারা কি চাচ্ছে? ঈশ্বরের মতো জ্ঞানী হতে যাচ্ছে, ঈশ্বরের মতো শক্তিশালী এবং ক্ষমতাবান হতে যাচ্ছে। এই জন্যই তো তারা শয়তানের এই প্রলোভনে পড়ে গেল। তাহলে এটাও কি এই যে রেনেসাঁস, মানে ক্ষমতা অর্জন করা, হ্যাঁ, অনেক টাকা পয়সার মালিক হওয়া, হ্যাঁ, পৃথিবীতে শাসন করা, এগুলো হচ্ছে কি সব এই যে রেনেসাঁসের এক শয়তানি কারবার। কারণ ধর্ম করতে হলে ধর্মের সবচেয়ে বড় এই যে ফলটা কি, আসলে ফলটা কিন্তু একটা সিম্বলিক্যাল মিনিং আছে। আমরা কিন্তু লিটারাল মিনিং হিসাবে ফল হিসাব করলে হবে না। এই ফল মানে হচ্ছে কি জানো তো? এই ফলটার নাম জানো তোমরা কি আসলে? এটা একটা সিম্বল। সে কি যেন গন্ধক ফল না কি যেন বলা হয়। এই বন্ধক ফল তো, কিন্তু আসলে ফলটা কি নির্দেশ করছে? আসলে ফল খেয়েছিল কি না খায়নি এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ফলটা দিয়ে বোঝানো হচ্ছে কি, এই ফলটা দিয়ে নির্দেশ অমান্য করা। জানি না 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 স্যার। না না না, অতিমাত্রায় জ্ঞানী হতে চাওয়া, এটাকে বলা হচ্ছে ফ্রুট অফ নলেজ। এটা বলা হচ্ছে ফ্রুট অফ নলেজ। হ্যাঁ, ফ্রুট অফ নলেজ, বুঝতে পারছো? এটাকে বলে সৎ, বাংলা করলে হয় সৎ সৎ জ্ঞান। দেখো এই যে দেখো, দ্য ফ্রুট অফ নলেজ ইজ আ মেটাফোর ফর দ্য পজিটিভ আউটকাম অফ লার্নিং অ্যান্ড ইট ক্যান অলসো রেফার টু দ্য ফরবিডেন ফ্রুট ইন দ্য বাইবেল। বুঝতে পারছো? হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অরিজিনাল সিন অফ অ্যাডাম অ্যান্ড ইভ। অরিজিনাল সিনটা কি এখানে? অরিজিনাল সিন বলতে আমরা তো এটা পড়েছি, আমরা সম্ভবত মানে উইলিয়াম ব্লেক পড়তে গিয়ে কথাগুলো এসেছে। হ্যাঁ, দেখো এখানে দেখানো হচ্ছে কি যে God tells Adam and Eve not to eat the fruit from the tree of knowledge of good and evil, মানে ভালো মন্দ বোঝার যে জ্ঞান, এই জ্ঞানটাই কে বোঝানো হয়েছে। সৃষ্টিকর্তার মতে যে তোমাদের ভালো মন্দ বোঝার কোনো জ্ঞানের দরকার নেই, কারণ আমি যা বলবো তোমরা সেটাই মানবা। কারণ কি, যদি আমরা গডকে বিশ্বাস করি তার মানে গড আমাদেরকে যা দিবেন আমরা সেটাই গডের কাছ থেকে মেনে নিব, সেটা ভালো হোক আর মন্দ হোক। অতএব ভালো মন্দ হিসাব করতে যাওয়ার যে জ্ঞানটা, সেটাই হচ্ছে ওই ফল। এই জ্ঞান মানুষের থাকা ঠিক না। বুঝতে পারছো? এইটাই তার মানে ওই সার্পেন্টের বা শয়তানের প্রলোভনে পড়ে এই ভালো মন্দ বোঝার জ্ঞানটা তারা পেতে চাইলো। আর যখনই পেতে চাইলো তখনই তো বুঝে গেল কি ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, তখনই তারা বুঝতে পারলো যে কি হারালো। হ্যাঁ, আর সার্পেন্ট টেম্পটস ইভ ইনটু ইটিং দ্য ফ্রুট অ্যান্ড শি গিভস সাম টু অ্যাডাম। দে আর এক্সপেলড ফ্রম দ্য গার্ডেন অফ ইডেন and are condemned to a life of toil and death. এইটা নিয়ে তিনি কি করেছেন? জন মিল্টনস প্যারাডাইস লস্ট, দ্য ফ্রুট অফ দ্য ট্রি অফ নলেজ, হ্যাঁ, ইজ আ সিম্বল অফ দ্য কজ অফ ইভিল অ্যান্ড সাফারিং ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে এই যে নলেজের যে ট্রি, এই ট্রি এর যে ফ্রুট,
এটাই হচ্ছে আমাদের পৃথিবীতে ভোগান্তির প্রধান কারণ। দ্য ফ্রুট ইজ ডেলিশিয়াস অ্যান্ড লুকিং অ্যান্ড অ্যারোমেটিক বাট গড ফরবিডস অ্যাডাম অ্যান্ড ইভ টু ইট। কারণ কি, জ্ঞান খুব আকর্ষণীয়, জ্ঞান খাইতে মজা লাগে, কিন্তু এর লাস্ট পর্যায় পর্যন্ত আমাদের হ্যাপিনেস নষ্ট করে। অতিরিক্ত জ্ঞানী মানুষরা কিন্তু মানে হ্যাপি থাকে না, সাফারি করে। কারণ তারা ভালো মন্দটা যত বেশি বিচার করতে পারে, তাদের অশান্তি, মানসিক অশান্তি তত বেশি থাকে। কথা বুঝতে পারছো? এই কারণ তারা স্যার একজন মানুষ বেশি জ্ঞানী হয়ে গেলে পাশের মানুষটারে বোকা মনে হয়, যে বোকা বোকা কথা বলে। বোকা বোকা, তার সাথে সাথে সে সব দিকে ভালো মন্দ দ্রুত হিসাব করতে পারে, দ্রুত বুঝতে পারে, এবং এই জন্য সবাই তাকে পাগল মনে করে। কারণ মানুষ যেটাকে স্বাভাবিক মনে করে তার কাছে সেটা অস্বাভাবিক মনে হয়, যেটা ঠিক না, আর তখনই মানুষের কাছে সে পাগল মনে হয়। বুঝতে পারছো? কারণ মানুষ হালকামি পছন্দ করে, আর যারা তারা জ্ঞান, ডিপ নলেজ পছন্দ করে। হ্যাঁ, আমার এক স্যার বলছিল স্যার যে অতিরিক্ত জ্ঞানী মানুষ, হ্যাঁ অতিরিক্ত জ্ঞানী, আমার স্যার বলছিল যে অতিরিক্ত জ্ঞানী মানুষ বেশি কিছু করতে পারে না লাইফে তারা। হ্যাঁ বলো, বুঝি নাই কথাটা, আবার বলো। অতিরিক্ত জ্ঞানী মানুষ লাইফে বেশি কিছু করতে পারে না, এটা আমার এক স্যার বলছিল। এটা স্যার যে কবিতা পড়ার সময় বলছিল একটু আশেপাশে। হ্যাঁ, অতিরিক্ত জ্ঞানী মানুষ যে বুঝে যে এই পৃথিবীতে এত কিছু করার কোনো মূল্য নেই। হ্যাঁ, এজন বেশি কিছু করতে পারে না, আমার লাইফে ব্যর্থ বেশি হয়। হ্যাঁ, ওরা ডিপ্রেসড হয় বেশি। মানুষ যে করাপ্টিবল হয়, মানে অতিরিক্ত জ্ঞানী মানুষ একটু সৎ হয় আর কি। হ্যাঁ, তারা হচ্ছে সৎ হয় এবং দুর্নীতিটা খুব পছন্দ করতে পারে না, এই জন্য তারা খুব সাফার করে, এবং এই সাফারিং এর জন্য তারা বেশি দূর আগাতে পারে না। এখন বেশি দূর আগানো বলতে আসলে কোনটা বোঝানো হচ্ছে? আমরা কোনটাকে আসলে সাকসেসের ধরি, মাপকাঠি বলো তো? সাকসেসের মাপকাঠিটা কি বলো? এখন বেশি দূর আগাতে পারে না, এই আগানো বলতে আমরা কি বলতে যাচ্ছি আসলে? সেইটাই তো আমার কাছে প্রশ্ন থাকে, যে আসলে বেশি দূর আগানো বলতে কি? আমার 200টা বিল্ডিং হবে, তাই না? বিদেশে একটা বাড়ি থাকবে, এরকম না? আমার কোটি কোটি টাকা থাকবে, বুঝতে পারছো? এরকমটাই তো আমরা মানে আগানো বুঝি, নাকি অন্য কিছু বুঝি? আমরা তো এরকমটাই বুঝি। হ্যাঁ, আমরা এমনটাই বুঝি যে তার অনেক টাকা পয়সা থাকবে, অনেক গাড়ি বাড়ি থাকবে, এটাই বলতে আমরা আগানো বুঝি। হ্যাঁ, এই সংজ্ঞাটার জন্য আমাদের মেনলি সমস্যা, যে আমরা আসলে আগানোটাই আগাতে গিয়ে কবরে পা দিই, তারপরে আর কিছু থাকে না। ওকে, তো যাও, ওটা নিয়ে আমাদের কথা না, আমরা চলে স্যার আপনি আরো বলছিলেন স্যার আপনি আরো বলছিলেন যে বেশি জ্ঞানী মানুষ ভালোবাসতে পারে না, মানে যদি ভালোবাসা তার বোকা হতে হবে, না হলে জ্ঞান, যদি জ্ঞানী হয় তাহলে ভালোবাসা বাদ দিয়ে দিতে হবে। ফ্রান্সিস বেকন বলছিলেন একটা লেকচারে, আপনি বলছিলেন যে হ্যাঁ না, ওইটাই অনেক কিছু আছে, যাও ওগুলো নিয়ে আমরা আলোচনা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, পৃথিবী, জ্ঞান, এগুলো নিয়ে ছোট মাথায় কাজ করবে না। ওকে, তো ঠিক আছে। গোলাম ইয়াসিন মনে হয় হাত তুলেছিল, কোনো কিছু বলবা? কোনো সমস্যা? আচ্ছা, যাও, কোনো সমস্যা নেই সম্ভবত। আর কারো কোনো সমস্যা আছে কোনোটাতে? যদি না থাকে আমরা রোমান্টিক এজে চলে যাই। হ্যাঁ, যাবো তো নাকি? রোমান্টিক এজে যাবো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা রোমান্টিক এজে চলে গেলাম। আমরা যাইতে পারতেছি না। হ্যাঁ, রোমান্টিক এজ। আমার একটা কোশ্চেন আছে। একটু তাড়াতাড়ি বলতে হবে, আমি অপেক্ষা করতেছি। তোমরা মাঝে বললে হবে, একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমি তো অপেক্ষা করতেছি যে বলবা। ওয়েবসাইটে ওই যে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর এই যে সাজেশনটা দেওয়া হয় না, এই কারণে ইয়েতে যাওয়া যাচ্ছে না। অ্যাডভান্স রিডিং, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সাজেশনটা দেখা যাচ্ছে না, লক করা। না, ওটা তোমার লক কাটানোর তো ব্যবস্থাও আছে। তুমি যেটা ভিডিও নাও দেওয়া থাকবে তার নিচে গিয়ে যদি নেক্সট, কমপ্লিট আর নেক্সট ক্লিক করো, তাহলে তুমি অটোমেটিক চলে যাবে। আমি দেখাই দিই, ঠিক আছে? জি স্যার। ওখানে ভিডিও দেওয়া থাকুক আর না থাকুক, জাস্ট ওটাতে তুমি যাবা, গিয়ে ডান কোণাতে দেখবা যে লেখা আছে কি কমপ্লিট আর নেক্সট। আচ্ছা, ঠিক আছে। আমি একটু দেখাই দিয়ে একটু খেয়াল করো সবাই, যাদের সমস্যা। এই যে কারিকুলামে গেলা তো, এখানে গিয়ে মনে করো এই আমি কি, ওহো আমি তো আউট হয়ে আছি, দাঁড়াও। ওখানে ভিডিও থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা না। হ্যাঁ, দেখো আমি মনে করো
এই যে এটাতে মনে করো লক করা আছে, তাই তো? তাহলে আমি মনে করো এই ভিডিওটাতে ঢুকলাম, নিও ক্লাসিক্যালটা এখানে অ্যাড করা হয়নি এখনো। আচ্ছা যাও, এইখানে মনে করো এই যে দেখো ভিডিও ক্লাস নেই, তারপরে কি আছে নিচে এই জায়গায় একটু খেয়াল করো তো, কি লেখা আছে এই জায়গায়, দেখতে পাচ্ছ? জি স্যার, কমপ্লিট এন্ড নেক্সট। কমপ্লিট এন্ড নেক্সট। হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখবা যে পরের যে লকটা সেটা উঠে যাবে। দেখো এই যে আবার তুমি পরেরটাই যাবা, আবারও কমপ্লিট এন্ড নেক্সট করে ফেলো। একবার যদি তুমি সবগুলোতে কমপ্লিট এন্ড নেক্সট করে ফেলো, এই জায়গায় যদি 100% হয়ে যায়, ভিডিও থাকুক আর না থাকুক, তুমি দেখো আর না দেখো, এখানে ভিডিও নাই তো আমি দেখলামই না, না দেখে আবার কমপ্লিট এন্ড নেক্সট, এভাবে তুমি সবগুলো একবার করে ফেলো, দেখো তারপরের দিন থেকে তুমি সবগুলো সিঙ্গেল ঢুকতে পারবা। কি কথা বুঝতে পারছো? দেখো এর পর সবগুলো। এবার স্যার এমনটা কেন হয়, আমাদের তেমন হয় না। হ্যাঁ বুঝলাম না, বলো। স্যার এমনটা কেন হয়, আমাদের তেমন হয় নাই। এটা হচ্ছে যারা ভিডিও ক্লাসগুলো সবগুলো দেখেনি, এটা তো হওয়ার কথা। এটা যদি ওয়েবসাইটে যেটা আছে সবারই হবে, এটা সবারই হবে, প্রথম যে ঢুকবে তাদের সবারই এই ঘটনা ঘটবে। আচ্ছা যাও, কারোর সমস্যা থাকলে আমাকে ইয়া করবো, আলাদা করে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিবা, আমি বুঝাই দিব। আচ্ছা এখানে আমরা ক্লাসের সময়টাকে অন্য কাজে লাগাই। ওকে, তাহলে রোমান্টিক পিরিয়ডে আমরা রাজনৈতিক ইতিহাসটা খুব একটা বেশি পাবো না, এখানে সোশ্যাল হিস্ট্রিটা আমরা একটু বেশি পাবো রোমান্টিক এজে। হ্যাঁ, কারণ কি আমরা নিওক্লাসিক্যাল এবং রেস্টোরেশন পিরিয়ডে অলরেডি পেয়ে গেছি যে সেখানে বিল অফ রাইটস, তাই তো? এবং সেখানে মোটামুটি গ্লোরিয়াস রেভলিউশনের কারণে কি ঘটনা ঘটেছিল বলতো? যে রাজার ক্ষমতা কমতে শুরু করলো এবং পার্লামেন্টের ক্ষমতা বেড়ে গেল। এবং সেখানে আমরা দুটো দলের নাম পেয়েছিলাম, দলের নাম বলতো, রাজনৈতিক দুটো দলের নাম, টরি এবং হুইট। এবং প্রথম প্রাইম মিনিস্টারের নাম কি ছিল? ওয়ালপল। নাম ছিল হচ্ছে স্যার রবার্ট ওয়ালপল। হ্যাঁ, তার মানে ওখানে কিন্তু অলরেডি রাজনৈতিক দল হয়ে গেছে এবং রাজনৈতিক দলের মাধ্যমে ডেমোক্রেসি সিস্টেমটা চলে এসেছে। অতএব এখানে আর রাজার ক্ষমতা নিয়ে খুব একটা বাড়াবাড়ি বা মারামারি হওয়ার আমরা সুযোগ দেখব না। এখানে আমরা অনেক কিছু বিষয় পেয়েছি। দেখো, পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য রোমান্টিক এজ। The Romantic Age in England, spanning the late 18th to 19th century early, যেটা হচ্ছে was a period of profound political, social and cultural upheaval. It was shaped by the aftermath of the American Revolution. কারণ আমরা রোমান্টিক পিরিয়ডটা পাচ্ছি কত সালে বলো? 1798। এই তার আগে তাহলে দুটো ঘটনা ঘটে গেছে, দুটো সাল কিন্তু গুরুত্বপূর্ণ তার আগে। একটা হচ্ছে কি 1776, কি ঘটনা ঘটেছিল এই সালে? স্যার আমেরিকার স্বাধীনতা। 781, এই সময় কি ঘটেছিল? ফ্রেঞ্চ রেভলিউশন। তাই না? এই দুটো ইফেক্ট ইংল্যান্ডে পড়ার কারণেই মেনলি রোমান্টিক এজটা শুরু হয়। তাহলে এটা হচ্ছে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স, তাই তো? আর এটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। এই কয়টা এজ কিন্তু মনে রাখবা। আর এইখানে কি ঘটেছিল জানো? লিরিক্যাল বেলার পাবলিকেশন অফ লিরিক্যাল বেলার by William Wordsworth and Coleridge, Samuel Taylor Coleridge. Beginning of romantic period, তাই তো? রোমান্টিক এজ বা রোমান্টিক পিরিয়ড। এই এখানে সেটাই বলা হয়েছে মেইনলি যে দেখো, ইট ওয়াজ শেপড মেইনলি, এই রোমান্টিক এজটা শেপটি হয়েছিল আফটারমাথ মানে কি ফলাফল। কিসের ফলাফল? আমেরিকান রেভলিউশন, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, তারপর হচ্ছে নেপোলিয়ন ওয়ার্স, সেটা তো আমরা দেখছি 1815 সালের দিকে, অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সব কিছুই একটা কালেকটিভ একটা ইফেক্ট কিন্তু রোমান্টিক এজের উপরে পড়েছিল। ইচ অফ হুইচ ইনফ্লুয়েন্স দ্য নেশনস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অ্যান্ড কন্ট্রিবিউটেড টু দ্য আইডিয়ালস অফ রোমান্টিক মুভমেন্ট। Politically, the era witnessed increasing tension between conservatism and reform, debates over rights and representations, and the growing influence of industrialization and empire. তার মানে এই রোমান্টিক এজ থেকে শুরু করে ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত একটা, মানে শুধু ভিক্টোরিয়ান না, মোটামুটি মডার্ন পিরিয়ড পর্যন্ত সবসময় কিন্তু আফেভেলের মধ্যে আছে। এই আফেভেল কিন্তু আর রাজনৈতিক আফেভেল না, এখানে হচ্ছে কি সোশ্যাল অ্যান্ড কালচারাল আফেভেল আমরা দেখবো মেইনলি। ইংল্যান্ডে কি এখন রাজনৈতিক দ্বন্দ্ব আছে আর বলতো? খুব একটা। ইংল্যান্ড আমেরিকাতে কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব খুব একটা নেই। পলিটিক্যাল ব্যাপার রয়েছে যখন ভোটের সময় আসে, কিন্তু সামাজিক উন্নয়ন, তাই তো, কালচারাল উন্নয়ন কিন্তু শেষ হয়ে যায়নি। এগুলোর কি মানে ডেভেলপড বলতে কি কোনো নির্দিষ্ট মাপকাঠি আছে যে এরপরে আর হয় না? বলো, যাদেরকে আমরা উন্নত দেশ বলতেছি ওদের ডেভেলপমেন্ট কি শেষ হয়ে গেছে নাকি? ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। স্যার ডেভেলপমেন্ট একটা চলমান প্রক্রিয়া, তাই না? এটা চলবেই।
এর কোনো শেষ নাই, একদম পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ডেভেলপমেন্ট চলতেই থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। তাহলে এখানে আমরা যে কয়টা দেখলাম তাদের প্রভাবগুলো একটু দেখবো। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন 1789 to 1799 profoundly shaped the political consciousness of the Romantic age, initially celebrated by English intellectuals and reformers as a triumph of liberty and equality. আমরা জানি ফ্রেঞ্চ রেভলিউশনের স্লোগান কি ছিল বলো তো? লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্রেটার্নিটি। তাহলে এর দ্বারা কিন্তু ইংল্যান্ডের যারা রিফর্মার ছিল তারা প্রথমে প্রভাবিত হয়, কিন্তু বলছি ইনিশিয়ালি প্রথম দিকে তারা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনকে সাপোর্ট করেছিল। এমনকি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা কিন্তু তিনি সরাসরি এফেক্টেড ছিলেন, এবং তিনি তার দ্বারা এফেক্টেড হয়ে এই যে মোটামুটি তিনি কি করলেন, এই রোমান্টিক এজ শুরু করালেন। কিন্তু তিনিও কিন্তু পরবর্তীতে এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের দ্বারা কিন্তু আবার নেগেটিভলি এফেক্টেড হলেন। প্রথমে তিনি পজিটিভ হিসাবে নিলেও পরবর্তীতে কিন্তু এটা রেইন অফ টেররের কারণে পরবর্তীতে ইফেক্টটা কিন্তু খারাপ হয়েছিল। তাহলে ইনিশিয়ালি সেলিব্রেটেড বাই ইংলিশ ইন্টেলেকচুয়াল অ্যান্ড রিফর্মার্স অ্যাজ এ ট্রায়াম্ফ অফ লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি, দ্য রেভলিউশন সুন ডিভাইডেড পাবলিক অপিনিয়ন। Prominent figures like William Wordsworth and Samuel Taylor Coleridge initially supported revolutionary ideals, seeing them as aligned with enlightenment principles. আমরা কিন্তু গত নিওক্লাসিক্যাল পেয়েছিলাম কি এনলাইটেনমেন্ট, মানে রিজন দিয়ে কোনো কিছুকে যুক্তি দিয়ে প্রমাণ করে তারপরে গ্রহণ করা, তাই না? However, the reign of terror, কিন্তু পরবর্তীতে reign of terror and the rise of Napoleon Bonaparte disillusioned many, সবাইকে মোহহীন করে ফেলে। যে পরবর্তীতে মিডিল ক্লাস লোকেরা যে শাসন গ্রহণ করলো, এই শাসন গ্রহণ করার পর তারা যেভাবে অত্যাচার চালাচ্ছিল সেই অত্যাচারের কারণে তারা কিন্তু মোহহীন হয়ে পড়ে। যেমন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতেছি, তাই না? কখন যে কাকে আমরা সাপোর্ট করতেছি আর কাকে যে গ্রহণ করতেছি আমরা কিন্তু এখনো ক্লিয়ার না। বাংলাদেশের মানুষ কি অবস্থা এখন আছে, ক্লিয়ার হিসাবে আছে না এখন কনফিউজড বেশি বাংলাদেশের মানুষ? বলো তো। কনফিউজড স্যার। হ্যাঁ, এখন আমরা বেশি কনফিউজড। আসলে কি অবস্থা হবে দেশের আমরা কিন্তু নিশ্চিত বলতে পারছি বেশি। আমরা কিন্তু এখনো নিশ্চিত বলতে পারতেছি না দেশ কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা জানি না কি অবস্থা হবে। এখন শুধু মানে হইচই হচ্ছে আর কি সব জায়গাতে, কিন্তু নির্দিষ্ট একটা স্থিরতা যেন আমরা পাচ্ছি না। আমরা আবেগ দিয়ে চলতেছি বেশি বেশি। এই আবেগ যে বেশি দিন স্থায়ী হবে না, সেটা এরকম মোহহীন হয়ে পড়তে হবে খুব শীঘ্রই। আর আসলে আমরা পড়াশোনা করি না, যে ইতিহাস বিষয় যে আমরা বুঝি না, এই জন্য আমরা হইচই করি। বুঝতে পারছো? যত বেশি জ্ঞানী হবা তত বেশি চুপচাপ হবা। কিন্তু আমরা এই মানে ফুটফাট করতে একটু বেশি পছন্দ করি, আমরা না বুঝে হইচই করি। আর ফেসবুক হয়েছে, ওখান থেকে আমরা ভিউ পেয়ে খুব বেশি। হ্যাঁ, ও তো এখন যারা এমন আছে না যে দেখাচ্ছে সারাদিন খাওয়ার ভিডিও দেয়, হ্যাঁ গাপ গুপ করে খাচ্ছে, তারও লাখ লাখ ভিউয়ার্স আছে কিনা বলো? এতে মানুষ কি দেখে আমি বুঝি না এখনো। মানুষ মানে খাচ্ছে, রান্না করে, আর ফেসবুক হচ্ছে একটা ডাস্টবিন, মানে খাচ্ছে আর মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। মানে তার খাবার দেখেই মানুষ, মানে আমি অবাক হয়ে যাই যে মানুষ এখন কিসের সময় নষ্ট করতেছে। তা মানুষের মাথা মোটা হবে না এমনি হবে বলো? একটু ডিপ নলেজেবল হতে হবে তো। আর নলেজের সুযোগ তো এখন নেই, কারণ মানুষ এখন আর বই পড়ে না। ওই ফেসবুকে এখন সিনেমাও দেখে না, ওরা রিলস দেখে। হ্যাঁ, মানে কোনো একটা সিনেমার কোনো একটা ক্লিপস কেটে দিল, ওইটা দেখতেছি আমরা, তার আগে পিছের কিচ্ছু বুঝি নাই, আবেগে ফেটে পড়তেছি। তো এরকম অবস্থা ওই ফ্রেঞ্চ রেভলিউশনের সময় হয়েছিল। বলছে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট লেড বাই প্রাইম মিনিস্টার উইলিয়াম পিট দ্য ইয়াঙ্গার। তাহলে প্রথম প্রাইম মিনিস্টার ছিল হচ্ছে স্যার রবার্ট ওয়ালপল, কিন্তু পরবর্তীতে যখন ওই ফ্রেঞ্চ রেভলিউশনের সময় আমরা পেলাম তখন প্রধানমন্ত্রী ছিল হচ্ছে উইলিয়াম পিট। সে রেসপন্ডেড টু রেভলিউশনারি ফার্ভার উইথ রেপ্রেসিভ মেজার্স। তিনিও চাইলেন যে ফ্রান্স রেভলিউশনের প্রভাব যেন ইংল্যান্ডে না আসে পড়ে, এই জন্য তিনি একটা রিপ্রেসিভ মেজার, রিপ্রেসিভ মানে কি দমন পীড়ন ব্যবস্থা নিয়েছিলেন, যে যারাই মোটামুটি এরকম রিফরমেশন বা রিফরমেটিভ আইডিয়া নিয়ে আসছিল তাদেরকে তিনি দমন পীড়ন করেছিলেন। এবং হেভিয়াস কর্পাস আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ডে পেলাম যে মানে মানুষের একটা কি রাইটস আছে, তাই না? যে যাকে হেভিয়াস কর্পাস মানে হচ্ছে একটা লিগাল ওয়ে, যেখানে একজনকে বন্দি করার পর তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আদালতে হাজির না করা মানে বুঝতে হবে এটা হচ্ছে গুম করা, কারণ একজনকে অপরাধী হিসাবে ধরতেই পারে কেউ, কিন্তু তাকে অবশ্যই আদালতে হাজির করতে হবে এবং তাকে উকিল ধরার সুযোগ দিতে হবে, যাতে সে যে দোষী না, মানে তার পক্ষে যেন সে কথা বলতে পারে। এটা হচ্ছে হেভিয়াস কর্পাস। সেটাকেও সাসপেন্ড করা হলো। তার মানে কি, মানে সরকার যে কোনো কাউকে যখন তখন আটক করতে পারবে। এটা ছিল হেভিয়াস কর্পাসকে সাসপেন্ড করা। লেজিসলেশন লাইক দ্য সেডিয়াস মিটিং অ্যাক্ট, যখন তখন যেখানে সেখানে মিটিং করা যাবে না, অ্যান্ড দ্য ট্রেজনেবল প্র্যাকটিস, এগুলো আমাদের মনে রাখার দরকার নেই। এইগুলো মেনলি কি করা হলো, ফ্রিডম অফ স্পিচ, এগুলোকে কার্টেল করা হলো, বন্ধ করে দেওয়া হলো, যাতে ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাব ইংল্যান্ডে না আসে। দিস মেজার রিফ্লেক্টেড ফেয়ার্স অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটি স্প্রেডিং টু ব্রিটেন অ্যান্ড হাইলাইটেড দ্য গ্রোয়িং ডিভাইড বিটুইন কনজারভেটিভ অ্যান্ড রিফর্মিস্ট
ফোর্সেস। আচ্ছা, কনজারভেটিভ এবং রিফর্মিস্ট এই দুটো দলের মধ্যে পার্থক্য কি? রিফর্মিস্ট বলতে কি বোঝায় আর কনজারভেটিভ বলতে কি বোঝায় বলো তো? কনজারভেটিভ মানে রক্ষণশীল, মানে আগেরটাই চলবে। মানে যেমনটা আছে তেমনটাই চলবে নাকি, কোনো পরিবর্তন করা হ্যাঁ যাবে না। স্যার, আর রিফর্মিস্ট মানে হচ্ছে যারা পরিবর্তন চাচ্ছে, পরিবর্তন হ্যাঁ পরিবর্তন চাচ্ছে। ওকে, এটা গেল হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাব পরবর্তীতে, মানে ছোটখাটো প্রভাবটা দেখিয়েছি। তারপর হচ্ছে নেপোলিয়নিক ওয়ার্স 1803 থেকে 1815 সাল পর্যন্ত। বলছে দ্য নেপোলিয়নিক ওয়ার্স ওয়ার আ ডিফাইনিং পলিটিক্যাল ইভেন্ট অফ দ্য রোমান্টিক এজ অ্যাজ ব্রিটেন ইমার্জ অ্যাজ আ লিডিং ফোর্স এগেইনস্ট নেপোলিয়নস এক্সপ্যানশনিস্ট অ্যাম্বিশনস। কারণ নেপোলিয়ন চেয়েছিল কি, সে সম্রাট হবে, হ্যাঁ সে পুরো ইউরোপ দখল করে নিবে। এর বিরুদ্ধে কি হলো, ব্রিটেন একটা শক্তিশালী দল হিসাবে নেপোলিয়নের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লো। অ্যান্ড দ্য কনফ্লিক্ট কনজিউম ন্যাশনাল রিসোর্সেস অ্যান্ড ডোমিনেটেড পলিটিক্যাল ডিসকোর্স। Military victories such as at the Battle of Trafalgar and the Battle of Waterloo cemented Britain's position as a global power. দেখো, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কিন্তু এখানে ব্রিটেন শক্তিশালী হয়ে ওঠে। ফ্রান্সের সাথে এই দুটা যুদ্ধে সে জিতেছিল বিধায় সে হয়ে উঠলো কি, দেখো গ্লোবাল পজিশনে একটা এসে গেল। বাট অলসো ব্রড ইকোনমিক স্ট্রেইন অ্যান্ড সোশ্যাল ডিসলোকেশন। কিন্তু তার অর্থনৈতিক বেশ মানে ক্ষতি হয়েছিল, কারণ মিলিটারিদের খাওয়া দাওয়া থেকে শুরু করে, হ্যাঁ এই বিষয়গুলোর জন্য তাদেরকে অর্থনৈতিক যোগান দেওয়া শুরু করে, বা বিশ্ব বাণিজ্যের কিছু ক্ষতি হওয়ার কারণে তারা কিন্তু অর্থনৈতিকভাবে দমে গেছিল। শেষ পর্যন্ত বেশি দমে ছিল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে ইংল্যান্ড তো পুরো সেই শক্তি হারিয়েই ফেললো। ডোমেস্টিক্যালি দ্য ওয়ার্স রিইনফোর্স কনজারভেটিভ ডমিনেন্স। হ্যাঁ, মানে সেখানে দেখা গেছে যে ফ্রেঞ্চ রেভলিউশনে যে সকল রেভলিউশনারি আছে যারা রিফর্ম করতে চাচ্ছে সেদেরকে ডমিনেট করে রাখা হচ্ছে। হ্যাঁ, যে ইংল্যান্ডে কোনো রকম রিফর্ম হতে দেওয়া যাবে না, কনজারভেটিভদের প্রভাবটা এখানে বেশি ছিল। কিন্তু আমরা চাচ্ছিলাম রোমান্টিকে যে কয়েকজন কবি ছিল যারা হচ্ছে কি রেভলিউশনারি, কেমন হচ্ছে, যেমন হচ্ছে কি শেলি, নাকি শেলি, তারপর হচ্ছে লর্ড বাইরন, এরা কি চাচ্ছিল যে কনজারভেটিভ ব্যাপারটা থাকুক বা রক্ষণশীল অবস্থা থাকুক, নাকি তারাও চাচ্ছিল কি সমাজে একটা বড় ধরনের পরিবর্তন আসুক? এই যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড যে শেলি লিখছে, তাই না, লর্ড বাইরন যে ডন জুয়ান লিখছে, এগুলোর কিন্তু যে প্রভাব সেগুলো কিন্তু ফ্রান্স থেকে আসা। এটা তারপর দ্য গভর্নমেন্ট প্রায়োরিটাইজ স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি অফেন অ্যাট দ্য এক্সপেন্স অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম। তার মানে ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে বাদ দিয়ে, আর যেহেতু ইংল্যান্ডে ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে বন্ধ করে দেওয়া হলো, কবি সাহিত্যিকরা চাচ্ছিল কি যে ইন্ডিভিজুয়াল ফ্রিডম যেন ফিরিয়ে দেওয়া হয়। এই জন্য কিন্তু রোমান্টিক এজের ফিচারগুলো কি কি, ইন্ডিভিজুয়ালিজম, লাভ ফর নেচার আছে না, এরকম বিষয়গুলো, ইমাজিনেশন। হ্যাঁ, দ্য ওয়ার ইকোনমি মার্কড বাই হাই ট্যাক্সেশন অ্যান্ড ফুড শর্টেজ এক্সারভেটেড ক্লাস টেনশন। এক্সারভেট মানে কি, আরো বাড়িয়ে দেওয়া, খারাপ করে ফেলা। ফুয়েলিং ডিসকন্টেন্ট অ্যামং দ্য ওয়ার্কিং ক্লাস। এরপর বলছে দেখো দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। এছাড়া তো সবচেয়ে বড় প্রভাব এসেছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই রোমান্টিক এজকে আরো ত্বরান্বিত করলো, কারণ কি এখানে অর্থনৈতিক এবং পরিবেশগত একটা বড় ধরনের প্রভাব কিন্তু পড়ছিল। আরবানাইজেশনের কারণে কি হচ্ছিল, পরিবেশ দূষণ হচ্ছিল, পরিবেশ ধ্বংস করা হচ্ছিল ফ্যাক্টরি বা মেকানাইজেশনের কারণে। এতে দেখা যাচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ নেচার কবি, তিনি একজন পয়েট অফ নেচার, তিনি চাচ্ছিলেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা মাধ্যমে প্রকৃতির যেন ক্ষতি না করা হয়, কারণ প্রকৃতির মধ্যে তিনি কি চাচ্ছেন, ঈশ্বরের উপস্থিতি তিনি দেখতে পাচ্ছেন। এরকম আর কি বিষয়গুলো নিয়ে তিনি লিখছেন। তারপরে দেখো দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হুইচ accelerated during the Romantic Age brought significant economic and social changes that had far-reaching political implication. The growth of factories, urbanization, and a burgeoning industrial workforce created new challenges for governance. Issues such as poor working condition, child labor, inadequate housing highlighted the need to reform. আমরা কি লন্ডন 1802 পেয়েছি না কবিতা, লন্ডন এবং লন্ডন 1802, জি স্যার পড়েছি রোমান্টিক পিরিয়ডে, তাই তো? কার কোনটা বলো তো, লন্ডন 1802 এটা কার কবিতা আর লন্ডন কার কবিতা বলো দেখি, যদি পরীক্ষায় আসে। লন্ডন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লন্ডন 82 হচ্ছে উইলিয়াম ব্লেকের, তাই না? হ্যাঁ, আর উইলিয়াম ব্লেক, লন্ডন 82 হচ্ছে উইলিয়াম ব্লেকের, লন্ডন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তাহলে ওখানে আমরা চাইল্ড লেবারের বিষয় আসছে কিনা, উইলিয়াম ব্লেকে আসছে না? জি স্যার আসছে, চাইল্ড লেবার আসছে, ওয়ার্কিং কন্ডিশনের বিষয় আসছে, তাই না? এগুলো কিন্তু তারা হাইলাইট করতে চেয়েছে যে এরকমটা শুরু হয়ে গেছে অলরেডি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে। দ্য ওয়ার্কিং ক্লাস পপুলেশন marginalized by industrialization began to demand political representation. The Romantic Age saw the rise of movements advocating workers' right, ওই যে মে দিবস থেকে শুরু করে, such as Luditis,
who protested against mechanization in the early 19th century. These tensions underscored the inadequacies of political system that largely excluded the lower classes from the power. লোয়ার ক্লাস সবসময় ডোমিনেটেড হয়েছে ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা পেলাম কয়েকটা প্রভাব, আমেরিকান ওয়ারের প্রভাব, তার ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাব, নেপোলিয়নের সাথে যে ওয়াটারলু বা এই জাতীয় যুদ্ধের প্রভাব, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রভাব এই সময় কিন্তু এসেছে। এছাড়া হচ্ছে কি দেখো দ্য রিফর্ম মুভমেন্ট অ্যান্ড দ্য পিটারলু, তাই তো পিটারলু ম্যাসাকার, এখানে একটা বড় ধরনের ম্যাসাকার হয়েছে। ম্যাসাকার মানে কি জানো বলো তো? The Romantic Age was also marked by the burgeoning reform movement which sought to address political and social inequalities. তাহলে এই সময় একটা মুভমেন্ট হলো যেখানে কি করা হলো, এই যে সামাজিক এবং অর্থনৈতিকভাবে দরিদ্র এবং হাই এবং লো ক্লাস পিপলদের মধ্যে যে একটা মানে অসমতা বিরাজ করছে, এটাকে কিভাবে দূর করা যায়। Demands for greater representation grew as the electoral system favored landowners and excluded industrial cities from parliamentary representation. The working class and middle class alike called for suffrage reform. তাহলে শুধুমাত্র ভোট বা ভোটাধিকার এটা ছিল শুধুমাত্র কাদের? ল্যান্ড ওনারদের পক্ষে, কারণ তারা তো মোটামুটি পার্লামেন্টকে দখল করে রেখেছে। এই কারণে নিম্ন শ্রেণী এবং মধ্য শ্রেণীর লোকেরা তারাও চাচ্ছে যেন তাদেরকেও কি করা হয়, ভোটাধিকার দেওয়া হয়। সাফরেজ মানে কিন্তু ভোটাধিকার। এরপর হচ্ছে পিটারলু ম্যাসাকার অফ 1819 was a turning point in the political history of the Romantic Age. During a peaceful rally for parliamentary reform in Manchester, government forces violently dispersed the crowd, killing several protesters and wounding hundreds. The event highlighted the repressive nature of the ruling elite and galvanized reformist effort. Galvanize মানে কি? শক্তিশালী করা, তাই না? Though meaningful change would not come until later decades. তাহলে এখানে একটা ম্যাসাকার হয়েছিল, এরকম আমরা ম্যাসাকার অনেক পেয়েছি, তাই না? তারপর হচ্ছে রোমান্টিসিজম অ্যান্ড পলিটিক্যাল আইডিয়ালস। কি আসলে এখানে দেখো, দ্য রোমান্টিক এজ ওয়াজ অলসো আ টাইম অফ ইন্টেন্স ইন্টেলেকচুয়াল engagement with politics. Romantic writers influenced by the affables of their time often grapple with political themes in their work, তাই না? তাদের রাজনৈতিক কিন্তু লেখালেখি হয়েছে, যেমন উইলিয়াম ব্লেক criticized industrialization and social injustice in his poetry, while Percy Bysshe Shelley called for revolution and equality in the works like The Mask of Anarchy. Lord Byron championed liberty and individual freedom, famously participating in the Greek War of Independence. মানে কি, রাইটারেরাও রোমান্টিক আইডিয়ালের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে তারা কিন্তু তাদের রাইটিং এর মাধ্যমে সোশ্যাল এবং সোশ্যাল জাস্টিস তাই তো চেয়েছে এবং ইকুয়াল রাইটস কিন্তু তারা আশা করেছে। রোমান্টিসিজম অফেন অ্যালাইন্ড উইথ রিফর্মিস্ট অ্যান্ড র্যাডিক্যাল আইডিয়ালস, emphasizing the rights of individual, the importance of imagination and emotion, resistance to oppressive authority, মানে চেয়েছে এভাবে তারা তাদের অধিকারকে আদায় করতে, নাকি ইন্ডিভিজুয়ালিজম, ইমাজিনেশন, ইমোশনের গুরুত্ব, তারপর হচ্ছে রেসিস্টেন্স টু অপ্রেসিভ অথরিটি, তারা হচ্ছে অত্যাচারী অথরিটি যারা আছে তাদেরকে কিভাবে প্রতিরোধ করা যায়, এই জায়গাগুলোতে কিন্তু রোমান্টিক এজে ব্যাপকভাবে দেখা গেছে। These ideas resonated with broader political movement advocating social justice and human rights. এছাড়াও রয়েছে কলোনিয়াল এক্সপেনশন, যেটা আমরা সবচেয়ে বেশি পাবো হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে গিয়ে। কুইন ভিক্টোরিয়ার অধীনে ব্রিটিশ এম্পায়ার তো ব্যাপক পরিমাণে প্রভাবিত হয়েছিল। বলছে while much of the political focus during the age centered on domestic and European affairs, this was also a period of significant colonial expansion. The British Empire grew in influence, particularly India, Africa and Caribbean. Colonial policies often দেখো exploitative and authoritarian reinforces Britain's global dominance. আচ্ছা, আমরা যে ইয়া পড়েছিলাম শুটিং অ্যান এলিফ্যান্ট, ওটা রাইটার কে ছিল বলো তো? শুটিং অ্যান এলিফ্যান্ট পড়ছিলাম না? জর্জ অরওয়েল, তাই না? তার সময়টা আমরা দেখি তো। বার্মায় ব্রিটিশ কলোনাইজেশন ছিল তখন। তারপরে আমরা রবীন্দ্রনাথের পেয়েছি, পাই নাই? রবীন্দ্রনাথের রাইটিং পেয়েছি, তাই না? এগুলো সবাই কি করেছে এই সময়ে, যে তারা মোটামুটি চেয়েছে কি করতে, ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আর এই প্রভাবটা শুরু হয়েছিল ওই রোমান্টিক এজ পরবর্তী ভিক্টোরিয়ান এজগুলোতে। এইটা সরি আমার কোথায় গেলাম, বাট অলসো সোড দ্য সিডস অফ রেসিস্ট্যান্স অ্যান্ড অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট। তা এইগুলো হচ্ছে কি, মানে রোমান্টিক এজের ব্যাকগ্রাউন্ডে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং সামাজিক ঘটনা। তাহলে বিশেষ করে আমরা যেহেতু আমরা রোমান্টিক এজকে পাচ্ছি দেখো 1798-এ, তাহলে তার পূর্বে আমরা পাচ্ছি এগুলো, এমনকি 1760 বা এই সময় যেটা আমরা বলি হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, তাই না? আর যেহেতু আমরা জানি রোমান্টিক পিরিয়ডের কত সাল পর্যন্ত বলতো, 1798 থেকে কত
1800 1832 তাহলে এই যে 1815 সালে যে ওয়াটারলু যুদ্ধ হলো, তাহলে তো এর মধ্যেই পড়ছে নাকি? তাহলে তো এর মধ্যেই পড়ে যাচ্ছে ঘটনাগুলো। জি স্যার। জি স্যার, এটার মধ্যে আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক কিছু ঘটনা, যে ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে রোমান্টিক এই যে চিন্তা ভাবনাগুলো পরিবর্তিত হয়। তারপরে দেখো লিটারারি হিস্ট্রি অ্যান্ড ফিচার্স অফ রোমান্টিক পিরিয়ড। তাহলে এখানে পেয়েছি আমরা কি, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, পলিটিক্যাল ডিপ্রেশন ইংল্যান্ডে, তাই তো, ডোমেস্টিকলি, এবং হচ্ছে কালচারাল শিফট। এখন লিটারারি হিস্ট্রির মধ্যে আমরা একটু দেখি যে কবি কারা কারা ছিল এই সময়ে। গতবার এই কোশ্চেনটা চলে এসেছে যে রোমান্টিক পয়েট কারা এবং তাদের প্রভাবটা, গতবার এটাই চলে এসেছে। বলছে দেখো, দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ টু কি জেনারেশন অফ রাইটার। একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে মাত্র আমরা দুইজনকে পাচ্ছি, তারা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ, যারা মেনলি এটা শুরু করে। হ্যাঁ, আর কিটস, তাই তো, বাইরন, শেলি, এরা হচ্ছে সেকেন্ড জেনারেশন। তাদের চিন্তা ভাবনা কিন্তু অনেকখানি অন্য ধরনের। তারপর দেখো ফার্স্ট জেনারেশনের মধ্যে পড়ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, often called the father of romanticism. Wordsworth focused on the beauty of nature and the power of human emotion. His collaboration with Samuel Taylor Coleridge in lyrical ballads marked the beginning of the romantic movement. একইভাবে সমসাময়িক হওয়ার কারণে দেখো, known for his imagination and interest in supernatural, Coleridge's poems like The Rime of the Ancient Mariner and Kubla Khan explored the mysterious and sublime. তার মানে এই দুইজন একই সাথে লেখালেখি করলেও দুইজন কিন্তু দুই ধরনের তত্ত্বকে মেনলি তারা কি করেছে, তাদের লেখনের মাধ্যমে প্রচার করেছেন। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা বলছি ফাদার অফ রোমান্টিসিজম নাকি? হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে তাকে আমরা কি বলে জানি, পয়েট অফ নেচার অথবা পয়েট অফ ইমাজিনেশন। ঠিক আছে, আর স্যামুয়েল টেলর কোলরিজকে আমরা বলি কি, পয়েট অফ সুপারন্যাচারালিজম। এবং দুইজনই কিন্তু তাদের মূল যে আইডিয়াল সেটা হচ্ছে ইমাজিনেশন, হাই ইমাজিনেশন, রোমান্টিক এজের একটা বড় ধরনের বৈশিষ্ট্য। তবে এবার কিন্তু রোমান্টিক এজের ফিচার এই নিয়ে একটা শর্ট অথবা ব্রড কোশ্চেন কিন্তু আসতে পারে, এই জন্য একটু ভালো করে খেয়াল করবা। এর মধ্যে সেকেন্ড জেনারেশনের মধ্যে পড়ছে কাটা দেখো, লর্ড বায়রন, such as Childe Harold's Pilgrimage or Don Juan exemplified the romantic ideals of individualism, rebellion and the Byronic hero. Byronic hero-টা কি আমরা পড়েছি? এটা তো জানি নাকি Byronic hero কি জিনিস? এটা নিয়ে একটা শর্ট কোশ্চেন গতবার চলে এসেছে। ডন জোয়ান থেকে তো আমরা বায়োনিক হিরো পাইছি নাকি? জি স্যার। জি স্যার। তার বলছে পার্সি বিশেষ সেরি আমরা কি হিসেবে পাচ্ছি তাকে আমরা পাচ্ছি হচ্ছে কি, রেভলিউশনারি পয়েট হিসেবে না, এটা র্যাডিক্যাল থিঙ্কার। বলছে আর র্যাডিক্যাল থিঙ্কার এন্ড পয়েট শেলিস ওয়ার্কস ইনক্লুড ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, প্রমিথিউস আনবাউন্ড, সেলিব্রেটেড ফ্রিডম, আইডিয়ালিজম এন্ড ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ আর্থ। জন কিটসকে আমরা কি হিসেবে বলি, poet of sensuousness বা poet of beauty. তাহলে known for his sensuous imagery and the exploration of mortality and beauty, Keats' poems such as Ode to the Nightingale, Ode on Aggression and epitomize the romantic fascination with transience and sublime. হ্যাঁ বলো বলো, বুঝি নাই তোমার কথা, আবার বলো। জি স্যার। তোমার কথা বোঝা গেল না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের রোমান্টিক পয়েট, মেইনলি আমরা এই পাঁচজনকে মানে মেজর পয়েট হিসেবে তো জানি নাকি, এগুলো তো পড়ে এসেছি। আচ্ছা, আরো কিছু কবি টবি আছে যাদের এখানে মেজর পয়েট হিসেবে দেখানো হচ্ছে না। এরপর হচ্ছে ফিচার কি, রোমান্টিক লিটারেচারের ফিচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার। হ্যাঁ, একটু খেয়াল করতে হবে। প্রথমে হচ্ছে নেচার, তাই না? প্রত্যেকজন কবি, এর মধ্যে এমন কোনো কবি আছে যে নেচার নিয়ে লেখেনি এই পাঁচজনের ভিতর? বলো তো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তো মেজর, তার সব কবিতা লর্ড বায়রন। হ্যাঁ, লর্ড বায়রনকে আমরা পাইনি, বায়রন লিখেছেন, কিন্তু আমরা ডন জুয়ানে কি প্রকৃতির প্রভাব দেখি নাই মানুষের মনের উপর? স্যার হ্যাঁ আছে জন জোয়ানে। জন জুয়ানে আছে যে কোন বয়সে গিয়ে, হ্যাঁ জি স্যার, কোন সময়ে কি একটা ইফেক্ট পড়তেছে মনের ভিতরে, হ্যাঁ সেটা কিন্তু একটা ইফেক্ট দেখানো হয়েছে ওখানে। আর শেলি স্যার এই যে কথা বললাম আছে। হ্যাঁ বলো। আচ্ছা, তো যাই হোক, এরপর হচ্ছে আমরা ফিচারগুলো একটু দেখি। সেলিব্রেশন অফ নেচার, এগুলো তো আমরা বুঝতে পারছি। এমফাসাইজ অন ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, ফোকাস অন ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিভিজুয়ালিজম, তারপর ইন্টারেস্ট ইন দ্য সুপারন্যাচারাল অ্যান্ড গথিক। সুপারন্যাচারাল যেটা আমরা পেয়েছি হচ্ছে তোমার রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। আরেকটা হচ্ছে ম্যারি শেলিস ফ্রাঙ্কেনস্টেইন,
এটাতে মেনলি যে গথিক রাইটিং যেটা মেটাফিজিক্যাল এবং সাথে সাথে হচ্ছে মেটাফিজিক্যাল বলতেছি মিথোলজিক্যাল কাহিনী, এবার হচ্ছে মেডিয়াভেলিজম এবং ফোকলোর। এগুলো আসলে আমরা এখন কবিতা শব্দর পড়ি নাই বলে আমাদের একটু বুঝতে অসুবিধা হবে। মেডিয়াভেলিজম মানে হচ্ছে সে মেডিয়েভাল পিরিয়ডের যে সকল লেখা, মিথোলজিক্যাল বা প্যাগানিজম যে রাইটিংগুলো। আমরা কি জন কিটসের মধ্যে কি মিথোলজিক্যাল কিছু পাইনি বলো তো? আইডিয়াল বিভিন্ন দেব দেবীর কথা আছে না? গ্রেসিয়ান আর্নে পাইছি। গ্রেসিয়ান আর্ন, ওড টু নাইটিঙ্গেল, এগুলোতে কিন্তু আমরা কিছু কিছু ওই মিথোলজিক্যাল দেব দেবীর কথা পেয়েছি। তারপর হচ্ছে দ্য সাবলাইম। সাবলাইম মানে হচ্ছে মানে কি বলবো, কোনো কিছুর সবচেয়ে শুভ্র বা মোহনীয় অবস্থাকে বোঝাতে। সবকিছু সেটা হতে পারে। স্যার ফোকলোরটা একটু বোঝাই দিন। ফোকলোর মানে কি? ফোকলোর বলতে কি কি বোঝায়? ফোকলোর বুঝো না? লোকগীতি বুঝো? লোকসঙ্গীত, লোকগীতি, এরকম কিছু, লোককথা, লোকগল্প। স্যার ফোক সং। হ্যাঁ, ফোক সং এর মতো, মানে রূপকথার যে গল্প কাহিনী যেগুলো হচ্ছে ফ্যান্টাস্টিক্যাল, ইমাজিনারি, হ্যাঁ, এগুলোকে বোঝাতে করা হয়েছে। তারপর হচ্ছে সাবলাইম বলতে গেলে দেখো, রোমান্টিক লিটারেচার ফ্রিকুয়েন্টলি এক্সপ্লোর দ্য সাবলাইম। সাবলাইম মানে হচ্ছে এক্সপেরিয়েন্স অফ অ, টেরর অ্যান্ড বিউটি দ্যাট ট্রান্সেন্ড অর্ডিনারি আন্ডারস্ট্যান্ডিং। মানে এমন একটা সাবলাইম বলতে এমন একটা অবস্থানকে বুঝি যেটা আমাদের অর্ডিনারি আন্ডারস্ট্যান্ডিংকে ছাড়িয়ে যায়। মানে আমরা সৌন্দর্য বলতে তো শুধু একটা সৌন্দর্যের ব্যাপারটাকে বুঝি, চোখে যেটা ভালো লাগে, জিভে যেটা ভালো লাগে, দেখতে যেটা ভালো লাগে বা টাচে যেটা ভালো লাগে সেটাকে আমরা বিউটি বলছি। কিন্তু আমরা যদি জন কিটস বা শেলির ব্যাপারটা, কিছু কিছু কবিতা আছে যেগুলো আমরা যদি পড়ি, সেগুলো দ্বারা তিনি বাহ্যিক সৌন্দর্যের থেকেও আরো গভীর কিছু তত্ত্বকে তুলে ধরতে চাচ্ছেন। সেই গভীর তত্ত্বগুলোকেই আমরা মেনলি সাবলাইম হিসেবে দেখছি। দেখো বলছে, দ্য সাবলাইম ওয়াজ অফেন লিঙ্ক টু ন্যাচারাল ফেনোমেনন সাচ অ্যাজ মাউন্টেন, স্টর্মস, ওশেন, যেটা আমরা মেনলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলো পাচ্ছি। এখানে তো তিনি বাহ্যিক বিষয়গুলোকে তুলে ধরেছেন, কিন্তু তিনি তার এজ অনুসারে কি বাহ্যিক বিষয়টা একই আছে কিন্তু মানসিকতার পরিবর্তন হচ্ছে না। আমরা একটা কবিতা পেয়েছি যেখানে ওয়ার্ডসওয়ার্থের 3 স্টেজ দেখেছি, তাই না? একটা হচ্ছে কি চাইল্ডহুড, না? তারপর হচ্ছে কি এটা বয়হুড, ম্যানহুড, হ্যাঁ ম্যানহুড, ইউথহুড। এক এক সময়ে কি হচ্ছে, নেচারের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এক এক রকম। তাহলে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের যে ইফেক্টটা বা আমাদের যে চিন্তা ভাবনার যে লেভেলটা, এটাকে মেনলি সাবলাইম বা ওই পর্যায়ের বিষয় হিসেবে দেখানো হচ্ছে। এছাড়া বিভিন্ন রাইটিং এর মধ্যে আমরা সোশ্যাল এবং পলিটিক্যাল বিষয়গুলো এনেছি। বিশেষ করে যদি আমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড দেখি, ওখানে আমরা মেনলি হয়তো সরাসরি তিনি বলেননি, কিন্তু আমরা বুঝতেই পারছি যে শেলি কি ওই সময়ে তিনি মেন্টালি খুবই আপসেট, সামাজিক দুর্নীতি এগুলো নিয়ে, রাজনৈতিক অবস্থান নিয়ে, এই জন্য তিনি একটা রিফর্ম চাচ্ছিলেন। তার মানে কি এখানে আমরা বুঝতে পারছি যে সোশ্যাল এবং পলিটিক্যাল ক্রিটিক হিসাবে কিন্তু সরাসরি না লিখলেও সিম্বলিকলি লেখার চেষ্টা করা হয়েছে, যেটা এখানে বলা হচ্ছে। দেখো যে রোমান্টিক রাইটার্স আর ডিপলি এনগেজড উইথ দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যুস অফ দেয়ার টাইম। Shelley's poetry, for example, often addressed theme of revolution and social justice, while Blake criticized industrialization and institutional expression. আমরা উইলিয়াম ব্লেকেও তো পেয়েছি, তাই না? যেখানে দেখানো হচ্ছে কি বিশেষ করে তোমার ওই যে চিমনি সুইপার, তাই না, ওই কবিতাগুলোতে যে চাইল্ড লেবারদের যে মানে দুর্ভোগ, হ্যাঁ, সেগুলোকে দেখানো হচ্ছে। এছাড়া মেলানকলি অ্যান্ড মর্টালিটি আমরা তো ওডসে পেয়েছি, বিশেষ করে জন কিটসের ওড অন মেলানকলি, হ্যাঁ, ওড অন সাইকি ইত্যাদি। থিমস অফ লস, ট্রানজিয়েন্স অ্যান্ড মর্টালিটি permeated romantic literature. Keats' odes and Byron's personal reflection on often grappled with the importance of life and the desire to capture fleeting beauty. তো এই হচ্ছে আমাদের মোটামুটি রোমান্টিক যে লিটারেচার তার কিছু কিছু ফিচার। আবার একটু রিডিং দিয়ে দেখো। সেলিব্রেশন অফ নেচার, মানে মূল কথা হলো লাভ ফর নেচার। তারপর হচ্ছে হাই ইমাজিনেশন, ইন্ডিভিজুয়ালিজম, সুপারন্যাচারালিজম, মিডিয়েভালিজম, সাবলাইম থট, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ বা ক্রিটিক, তার হচ্ছে মেলানকলি, মর্টালিটি, এরকম বেশ কিছু ফিচার আমরা আমাদের এই যে 5-6 জন রাইটার পাচ্ছি তাদের রাইটিংগুলো পড়লেই আমরা বুঝতে পারবো। তারপর হচ্ছে রোমান্টিক এই যে সকল রাইটিংগুলো মেনলি হয়েছে, রোমান্টিক এই যে সবচেয়ে বড় ইফেক্ট হয়েছে কিসের উপরে? পোয়েট্রির উপরে। এর ছাড়াও প্রোজ, নোভেল, এগুলো তো সবসময়ের জন্য আছেই। তাহলে দেখো, পোয়েট্রি ওয়াজ দ্য ডমিনেন্ট লিটারারি ফর্ম অফ দ্য রোমান্টিক এজ, ওয়ার্স like Wordsworth, the Prelude, Keats' Ode, Shelley, Adonais exemplify the romantic ideals of emotional depth and imaginative exploration. একটা জিনিস বলি, এই যে শীটটা যদি তোমরা পড়ে যাও, দেখবা যে কোনো ধরনের শর্ট নোটের আনসার কিন্তু লেখা যাবে এই জায়গায়। মানে রোমান্টিক ফিচার বলো, রোমান্টিক পয়েটদের বলো, অথবা রোমান্টিক পোয়েট্রি বলো, বা রোমান্টিক লিটারেচার বলো, এইরকম যদি কোনো শর্ট নোট চাই তোমরা কিন্তু এই যে যা কিছু আমরা বুঝলাম
এর থেকে যদি 2-4টা অর্থ নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করি, তাও 3-4টা প্যারাগ্রাফ কিন্তু এমনি রেডি হয়ে যাবে, তাই না? স্যার যেটা শর্টে আইসা পড়ছে ওইটা আমরা ব্রডের জন্য পড়বো, বা আমরা ব্রডে যেটা আইসা পড়ছে সেটা শর্টের জন্য পড়তে হবে আবার, মানে পড়তে হবে সবগুলো। এরকম আসতে পারে। যেমন ওই যে বললাম যে ব্রড কোশ্চেন অলরেডি চলে এসেছে, রোমান্টিক পয়েন্টস এন্ড দেয়ার কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার, সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। এখন আসতে পারে যে রোমান্টিক ফিচার নিয়ে একটা নোট লেখো, অথবা দেখা যাচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে একটা নোট হতে পারে, বা হচ্ছে দেখা যাচ্ছে যে রোমান্টিক পোয়েট্রি, যে রাইট আ নোট অন রোমান্টিক পোয়েট্রি। যখন শুধু বলবে রোমান্টিক পোয়েট্রি, তার মানে তুমি এখানে রোমান্টিক পোয়েটদের নিয়ে আসবা, রোমান্টিক পোয়েট্রি নিয়ে আসবা, তাদের কিছু ফিচার নিয়ে আসবা, নিয়ে সংক্ষেপে একটা শর্ট নোট কিন্তু লিখে দেওয়া যায়। মানে একটা এজ সম্পর্কে যদি আমি টোটাল ধারণা রাখি সংক্ষিপ্তভাবেও, তাও কিন্তু অনেকগুলো কোশ্চেন আনসার এমনিতে দিয়ে দেওয়া যায়। তো যাই হোক, প্রোজ অ্যান্ড নভেলস, রোমান্টিক প্রোজ অফেন ফোকাস অন থিমস অফ সুপারন্যাচারাল অ্যান্ড গোথিক। ম্যারি শেলিস ফ্রাঙ্কেনস্টেইন ইজ আ কোয়াইন্ট এসেনশিয়াল রোমান্টিক নভেল ব্লেন্ডিং সায়েন্স ফিকশন উইথ ডিপ ফিলোসফিক্যাল অ্যান্ড মোরাল কোশ্চেন্স। এই সময় আমরা জানি যে জেন অস্টিন সহ আরও কিছু ফিমেল রাইটার ছিল। মেরি শেলি এর হচ্ছে কি ফিমেল নভেলিস্ট, কিন্তু অনেক সময় ব্রিফ কোশ্চেন আসতে পারে যে রাইট সাম নেমস অফ ফিমেল নভেলিস্ট ইনক্লুডেড ইন রোমান্টিক পিরিয়ড বা ভিক্টোরিয়ান পিরিয়ড, এরকম করে কিন্তু কোশ্চেন আসছে। এবার এসে আছে, তাই না? বলছে রোমান্টিক এসেস রিটেন ফিগার্স লাইক উইলিয়াম হাজলিট বা চার্লস ল্যাম এক্সপ্লোর পার্সোনাল রিফ্লেকশন, ক্রিটিসিজম অ্যান্ড দ্য রোল অফ আর্ট ইন সোসাইটি। তো এইভাবে মোটামুটি আমরা রোমান্টিক পিরিয়ডের পলিটিক্যাল হিস্ট্রি সহ আমরা কিছু ফিচার এবং কিছু রোমান্টিক রাইটার এবং রাইটিকদের নাম জানলাম। এখন যদি বলা হয় যে কয়েকজন রোমান্টিক প্রোজ রাইটারের নাম লেখো, এখানে কি আছে দেওয়া প্রোজ রাইটারের নাম? কয়েকজন প্রোজ রাইটার যদি আসে তাহলে আমরা কার কার নাম দিব বলো তো? এখানে কি নভেলিস্টদের নাম আসবে প্রোজ রাইটিং এর মধ্যে? প্রোজের ভিতরে আসবে না? জি স্যার, নভেল তো এক প্রকার প্রোজ। হ্যাঁ, আমরা তো ফার্স্ট ইয়ারে পড়িনি? ফার্স্ট ইয়ারে কি মনে নাই যে ইন্ট্রোডাকশন টু প্রোজের ভিতরে আমরা কি কি পাইছিলাম? ওখানে শর্ট স্টোরি ছিল, এসে ছিল, তাই না, নভেল ছিল। অতএব যখন বলে প্রোজ রাইটার লিখি তখন নভেলিস্ট সহ এসেইস সবার নাম আমরা দিতে পারবো। কিন্তু যদি বলা হয় ভার্স রাইটার বা হচ্ছে পোয়েটিক, মানে কি বলো, পোয়েট্রি অথবা পোয়েটস, তখন কিন্তু আমাদের দিতে হবে। কিন্তু যদি আবার বলে নন ড্রামাটিক ভার্স, তাই তো, বা হচ্ছে নন ফিকশন প্রোজ, এই জাতীয় জিনিসগুলো যখন বলো তখন আবার এসের কথা চলে আসবে, বা এরকম কিছু আমাকে নিয়ে আসতে হবে। মানে আমাকে কোশ্চেনটা বুঝতে হবে মেনলি। হ্যাঁ, তোমাকে একটু মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে একটু চেক করার জন্য জাস্ট ওয়ার্ডিংটা ঘুরিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু উত্তর একই, কিন্তু ওয়ার্ডিংটা চেঞ্জ করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা আসলে বুঝে উঠতেছি না যে কোশ্চেন কোনটা আসলো। অথবা শীটে মেজর কিছু বিষয়গুলো দেওয়া আছে, তোমরা একটু খুব যত্ন সহকারে পোয়েট্রি ছাড়া বাকি সবকিছু আমরা প্রোজে দিয়ে দিব। প্রোজের ভিতর বলো, পোয়েট্রি বাদে সবই প্রোজের ভিতর। আচ্ছা দেখো, এই যে কন্ট্রিবিউশন অফ দ্য রোমান্টিক পোয়েটস টু দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ পোয়েট্রি, এটা চলে এসেছে যেহেতু, এটা তোমরা একটু দেখে নিতে পারো। একই কথা দেখো, হ্যাঁ, ফোকাস অন ইন্ডিভিজুয়ালিজম, এগুলোর মধ্যে কারা কারা আছে একটু ইন্ডিভিজুয়ালি আলোচনা করা আছে ব্রড কোশ্চেনের আকারে। এক্সপ্লেনেশন অফ সাবলাইম অ্যান্ড নেচার, ইন্ডিভিজুয়ালিজম আর বায়োনিক হিরো, হ্যাঁ, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এনগেজমেন্ট। তারপর রোমান্টিসিজম লাস্টিং ইফেক্ট অন ইংলিশ পোয়েট্রি, তারা কী কী ধরনের ইফেক্ট ফেলেছে, মডার্ন লিরিক পোয়েম, এনভায়রনমেন্টাল কনসাসনেস, ফ্রিডম অফ ফর্ম অ্যান্ড কন্টেন্ট, কন্টিনিউইং লেগাসি ইন থিমস ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের রোমান্টিক পিরিয়ড সম্পর্কে ছোট করে একটু আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নাকি? কেটে গেল। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, জি স্যার। তাহলে এই হলো মোটামুটি আমাদের রোমান্টিক পিরিয়ডটা নিয়ে হালকা পাতলা আলোচনা। তো তোমরা তাহলে এখন রোমান্টিক পিরিয়ডের যে কোশ্চেনগুলো আছে, ব্রিফ, শর্ট, এগুলো সব পড়তে থাকো। হ্যাঁ, মানে এই 3 দিনে যাতে আমরা মোটামুটি এই 3টা এইজকে আমরা শেষ করে ফেলতে পারি। হ্যাঁ, তারপরে আমরা আমাদের মেনলি ধারাবাহিক ইয়াতে যাব, একটু পড়বো আর টেস্ট নিব। আমি যেটা করছি যে আমাদের প্রথম পরীক্ষা কোন সাবজেক্টের বিষয় বলো তো? ড্রামা। ড্রামা, তাই তো? তাহলে ড্রামাটা আমরা সবার শেষে পড়ব। মানে শেষে বলতে আমরা ড্রামার ঠিক 1 সপ্তাহ বা ইয়ার আগে আমরা ড্রামাটা নিয়ে কথা বলবো। ড্রামার পরে কি আছে? রোমান্টিক পোয়েট্রি। তারপর আছে অ্যাডভান্স রিডিং রাইটিং, তারপর হিস্ট্রি, তাই তো? হিস্ট্রি তো মোটামুটি আমরা পড়ে ফেললাম। এটাতে আর পরবর্তীতে যদি আমরা হিস্ট্রিটাকে কয়দিন ছুটি আছে? 2 দিন মেবি।
2-3 সময় আছে, তাই তো? এখন ইয়ে করতে হবে যে হিস্ট্রিটা আমরা এটা শেষ করে ফেলার পর আমরা অন্যান্য বিষয়গুলোর সাথে সাথে হিস্ট্রিকে আমরা নিয়ে নিব, ঠিক আছে? মনে করো এরপরে আমাদের কাজ হবে রোমান্টিক পোয়েট্রিতে রিভিশন আসা, রোমান্টিক পোয়েট্রি এবং হিস্ট্রি। তারপর মনে করো হচ্ছে কি অ্যাডভান্স রিডিং রাইটিং আর হিস্ট্রি। তারপর হচ্ছে কি ড্রামা এবং হিস্ট্রি, ঠিক আছে? এরকম করে হিস্ট্রির 2-3টা করে চ্যাপ্টার থাকবে আর অন্যান্যগুলো থাকবে, দিয়ে একটা করে আমি টেস্ট নিব, মনে থাকবে? জি স্যার। মানে হিস্ট্রি সহ স্যার দুটো সাবজেক্টের একসাথে পরীক্ষা নেবেন? হ্যাঁ, দুটার একসাথে, বুঝতে পারছো? তাহলে হিস্ট্রিটা আমাদের মানে আরেকবার করে পড়া হবে, বুঝতে পারছো? হিস্ট্রিটা আরেকবার, বিশেষ করে কোশ্চেন আনসারগুলো আরেকবার তোমার দেখা হবে, এটার জন্য হেল্প হবে। হ্যাঁ, তা নাহলে আলাদা করে নিতে গেলে দেখা যাচ্ছে সময়টা একটা ঝামেলা হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে আমরা রোমান্টিক পোয়েট্রি পড়লাম, রোমান্টিক পোয়েট্রি হয়তো দেখা যাচ্ছে 6 জন রাইটার আছে, আমরা এক সপ্তাহের জন্য দুটা করে রাইটার নিলাম, তাই না? 2টা করে রাইটার নিলে দেখা যাচ্ছে আমাদের এক সপ্তাহের ভিতরে 6 জন রাইটার হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা পরবর্তী অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে গেলাম। রিডিং রাইটিংয়ে তো আমাদের যে কয়টা আলোচনার বিষয় আছে বাকিগুলো তো সিমিলার, যেগুলো সেগুলো তো আর আলোচনার বেশি বিষয় থাকবে না, ওটা আমরা এক সপ্তাহ টাইম দিলাম। মানে আমাদের মোটামুটি 20 তারিখ পর্যন্ত, তাই তো? 20-22 তারিখ বা এই সময় পর্যন্ত আমাদের মোটামুটি বাংলা যে সাবজেক্টগুলো আছে তার সাথে সাথে হিস্ট্রি এবং অন্যগুলোর একটা রিভিশন সহ আমাদেরকে চ্যাপ্টার নিতে হবে, যাতে আমরা 3 তারিখ থেকে পরীক্ষা শুরু, তাই তো? তোমাদের 5 তারিখ থেকে। পরীক্ষা শুরু 5 তারিখ থেকে? জি স্যার 5 তারিখ। ও আচ্ছা, তাহলে তো তোমরা সময় পাচ্ছ, কারণ ইংলিশ তো আর তোমাদের নাই, তাই না? এটা তাহলে ওখান থেকে যদি তোমরা 5 তারিখ পর্যন্ত সময় পাও, তাহলে ওদিকে আমরা যদি 7 দিনও নিই ড্রামার জন্য, তাই না? 7 দিনও নিই, তাহলে আমরা কিন্তু একটা মোটামুটি আরেকটু হালকা হয়ে যাবে, মানে যেতে পারতেছি আর কি। তো ওই হিসাবে আমরা একটা একসাথে রিভিশন আর হচ্ছে আমাদের ক্লাস টেস্ট, এখন আমি মোটামুটি এই হিস্ট্রিটা শেষ করে নিব। তো আমি চাচ্ছি যে আগামী 2টা ক্লাসের মধ্যে যেন হিস্ট্রির ব্যাপারটা আমরা শেষ করে ফেলি। হ্যাঁ, একটু স্যার এক্সামের আগে একদিন করে সময় দিবেন নাকি প্রত্যেকদিন একটা করে পরীক্ষা হবে? না, প্রতিদিন একটা করে না তো, প্রতিদিন একটা করে সম্ভব নিতে পারবা? না স্যার সেটাই জিজ্ঞেস করতেছি, স্যার সম্ভব না। হ্যাঁ, মনে করো আমরা 2টা বা 3টা করে টপিক নিব, আমার প্ল্যানটা একটু বোঝাই দিই। মনে করো আমরা এরপর শুরু করবো হচ্ছে রোমান্টিক পোয়েট্রি, তাই তো? রোমান্টিক পোয়েট্রি প্লাস হিস্ট্রি। তাহলে রোমান্টিক পোয়েট্রির মনে করো উইলিয়াম ব্লেক, ঠিক আছে তো? প্লাস হচ্ছে মনে করো আর্লি অ্যান্ড মিডিল ইংলিশ পিরিয়ড, একটা ক্লাসের জন্য থাকলো। তারপর মনে করো মানে আমরা 2টা করে ক্লাস ধরে একটা করে টেস্ট নেওয়ার চেষ্টা করবো, 2টা করে ক্লাস। হ্যাঁ, তারপর ধরে বললাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্লাস, আচ্ছা এখানে আমরা এটাকে চসারটাকে অ্যাড করে দিই। হ্যাঁ, আমি ওটা ভাবতে হবে আসলে আমাকে ওই টাইম অনুসারে কতটুকু দিতে হবে, আমি আগামী দিন তোমাদের এই প্ল্যানটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তার মনে করে ধরলাম হচ্ছে এখানে রিফরমেশন প্লাস হচ্ছে রেনেসাঁস পিরিয়ড। স্যার রেনেসাঁ একটা রাখেন স্যার, রিফরমেশন আর রেনেসাঁ দুটো একসাথে দিন। রিফরমেশন তো ছোট, এটার সাথে একই জিনিস ঘুরে ফিরে, এটা তো আলাদা করার কিছু নেই। আছে রিফরমেশনটা আলাদা করার? না স্যার রেনেসাঁটা অনেক বড়। তারপর রেনেসাঁটা স্যার বড় তো, রেনেসাঁ একাই 100 স্যার। ওই একটা হিসাবে রিফরমেশনটা অ্যাড করে দিলাম। রিফরমেশনের কয়টা কোশ্চেন আছে? ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন মিলে কয়টা আছে বলো? রিফরমেশনে ব্রিফ আছে 7টা স্যার। হ্যাঁ, তাহলে ওগুলো তো কোশ্চেন কম। এইটা মনে করো তাহলে এই 2টা হয়ে গেল, এইটা নিয়ে একটা টেস্ট হবে মনে করো। তারপরে মনে করো আরেকটা দিলাম হচ্ছে, এবার হচ্ছে কি এসটি কোলরিজ প্লাস হচ্ছে, আচ্ছা যদি আমি কমাতে পারি, আমি যেহেতু এটাকে আমি সবগুলোর সাথে অ্যাড করবো তো কমতেও পারে, আমি প্ল্যানটা আমি করে নিয়ে তারপর তোমাদেরকে দিব। মানে আমি বোঝাতে পারছি তো নাকি যে এইভাবে? হ্যাঁ বলো। স্যার একটা করে পরীক্ষা দিলে ভালো হয়। একটা করে বলতে স্যার একটা সাবজেক্ট মানে পুরো 80 মার্কের? না স্যার যেটুকু দিব, মানে একটা সাবজেক্টের কথা বলতেছি আর কি। তাহলে একটা সাবজেক্টে তুমি সময় কুলাতে পারবা? টাইম হবে না মনে বললে তো না স্যার, টাইম ম্যানেজমেন্ট করা লাগবে না? হ্যাঁ, তোমাকে পড়তে হবে, তোমার পরীক্ষাগুলো দিতে হবে, একটা পরীক্ষা দেওয়া মানে ওই সময়টা লস। আবার অতএব তোমাকে তো চাপ তো নিতে হবে, তাই না? এখন তুমি আবার যদি আরামে এই 1 মাস আরামে পড়তে গেলে হবে বলো? এতদিন যা পড়েছো তার ইফেক্ট এবার পাবা। হ্যাঁ, এবার পাবা যে তুমি এতদিন কি করেছো, এই 8-9 মাস যা পড়েছো
তার চাপ তো এবারে তোমাকে ফিল আপ করতে হবে যে আসলে কি পড়েছো আর কি পড়োনি। জি স্যার। অতএব তুমি যদি এখন একটা একটা করে নিতে চাও তুমি তাহলে আরো 2 মাস আমাকে টাইম দিতে হবে নাকি, এটা তো সম্ভব না। আচ্ছা, তো যাই হোক, আমি যেটা বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছো। আমি এই প্ল্যানটা করে তোমাদের আগামী ক্লাসের মধ্যে দিয়ে দিব, তারপর সেই হিসেবে আমরা আগাবো। জি স্যার। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার মানে এই 2টা বা একটা করে পরীক্ষার গ্যাপে গ্যাপে মাঝখানের এই সময়গুলায় আমাদের হচ্ছে বাংলাগুলারও টেস্ট নিয়ে নিলে মনে হয় ভালো হয়। সেটা তো নেওয়ার দরকার, ওইটা প্ল্যানটা আমি করব। ওই প্ল্যানটাও আমি করব। মানে স্যার মাঝখানে হয়তো যদি তোমাদের সুযোগটা হয় আমি একসাথে যদি একটা দুটো করে কোশ্চেন দিই, যেমন আমি ফার্স্ট ইয়ারে করেছিলাম যে ওটার মেইন পরীক্ষার সাথে আমাদের একটা করে ব্রড কোশ্চেন আমি নিয়েছিলাম। ব্রিফটা আমি হয়তো পরীক্ষার মধ্যে আনিনি, ব্রড এবং শর্টকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, বাংলাগুলোর জন্য। অথবা আমি করব যে ওইগুলোকে যেহেতু আমরা যদি এটাকে আমরা 3টা সাবজেক্ট ধরে, তাই তো 3টা সাবজেক্ট ধরে একটা মিলে 4টা সাবজেক্টকে যদি আমরা 20 তারিখের মধ্যে কভার করতে পারি, তাই না, তাহলে বাংলা দুটাকে কিন্তু পরীক্ষা কিন্তু আমরা পরবর্তীতে 3-4 দিন করে দিয়ে একটা করে আমরা নিতে পারি, বুঝতে পারছো, যেহেতু ওদিকে তোমাদের পরীক্ষা হচ্ছে 5 তারিখের দিকে। বাংলা তো এক্সাম নেওয়ার মনে হয় দরকার মনে করতেছে না, এখন আগে এগুলো শেষ করি তারপরে ওইটা। বাংলার 10 দিন ছুটি আছে তো এই কারণে অতটা মানে চিন্তা দরকার নেই। হ্যাঁ, ওইজন্য আমরা স্যার বাংলার অনেক দিন ছুটি আছে। তাহলে এইগুলোকে এই 4টাকে আগে গুরুত্ব দাও, মানে ড্রামাটা বাদ দাও, মানে ড্রামা বাদ দিলে থাকে 3টা, এই 3টাকে একটু গুরুত্ব দাও। দেখবা হিস্ট্রিটাকে আমি হয়তো কমাই নিয়ে আনতে পারবো, কারণ যদি আমাদের এরকম 5 তারিখ পর্যন্ত কয়েকটা ক্লাস পাই, ধরলাম যে আমি 25 তারিখ বা 28 তারিখের পরে ওদিকে ধরলাম, তাহলে এদিকে সময় পাবো আমরা। হ্যাঁ, আচ্ছা একটু মিউট রাখো, কারো ওদিকে খটাং খাটুং সাউন্ড হচ্ছে। কোন 3টা বলতেছেন আপনি? মানে ড্রামাটা তো আমরা ড্রামার 1 সপ্তাহ আগে থেকে পড়বো, তাই না, তাহলে বাকি থাকার কোন 3টা? ও আচ্ছা আচ্ছা। অ্যাডভান্স রিডিং রাইটিং, রোমান্টিক পোয়েট্রি, হিস্ট্রি। মানে রোমান্টিক পোয়েট্রি এবং অ্যাডভান্স রিডিং এর সাথে সাথে আমরা হিস্ট্রিটাকেও একটা করে এইচ বা 2টা করে এইচ দিয়ে যাব। কয়টা ক্লাস হয় সেই হিসাবে আমি 9টা এইচ, তো হয়তো একটা করেও সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। আমি ওটা দেখে তোমাদেরকে জানাবো আগামী ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আজকে আর তাহলে কথা না বলি, তাহলে রোমান্টিক এইচটা তোমরা একটু শেষ করো। স্যার রোমান্টিক এইচ কোয়ার্টার ব্রিজ তো পড়ার জন্য সরি বুঝলাম না, বলো। হ্যাঁ বলছি ভিক্টোরিয়ান আর মডার্ন এজের যে শীটগুলো যে কোশ্চেন আনসার এগুলো কি আমাদের জন্য রেডি করে রাখছেন? হ্যাঁ, ভিক্টোরিয়ান পর্যন্ত মনে হয় রেডি আছে কি না আমাকে দেখতে হবে। হ্যাঁ, ভিক্টোরিয়ান পর্যন্ত হয়তো রেডি করা হয়েছে, আমি একটু দেখি, দাঁড়াও, এখানে এটাকে ভিক্টোরিয়ান, হ্যাঁ ভিক্টোরিয়ানের শর্ট পর্যন্ত রেডি আছে, ঠিক আছে। রেডি বলতে কি আমার সবগুলোই রেডি আছে, হ্যাঁ, কিন্তু দেওয়ার আগে তারপরেও আমি আরেকবার ওগুলোকে রিভিশন করি, বুঝতে পারছো। দেখো এই যে ভিক্টোরিয়ান এজের অলরেডি ব্রড কোশ্চেন 21, মানে 2021 সালে পর্যন্ত যেগুলো ছিল সেগুলোর সাথে আমি জাস্ট ওগুলোকে আবার রিভিশন করে যদি কোনোটাকে একটু চেঞ্জ করতে হচ্ছে আনসার, সেগুলো করে আবার দিয়ে দিই, কিন্তু সবগুলোরই আমার রেডি আছে। হ্যাঁ, না বলছিলাম স্যার প্রিন্ট করি তো, তাহলে একবারে প্রিন্ট করে আসতাম, তা নাহলে তো নিতে যাওয়া লাগে, আবার 3টা ইয়ার সময় দিতে হয়, তো এই জন্য দেখাচ্ছে যে একটু সমস্যাজনক হয়। আর যেহেতু আমি ওইভাবে পড়া দিচ্ছি সেই হিসাবে দিচ্ছি, আর একটা কথা ছিল, একটু কষ্ট করে আমি ওয়েবসাইটে যে ইডা দিচ্ছেন সাজেশনটা, ওইটা সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, ওখানে তুমি কি জানতে চাচ্ছ বলো তো? ওইটা সম্পর্কে কিছুই আমি জানি না, কিছুদিন ছিলাম না তো ক্লাসে। হ্যাঁ, ওখানে তেমন কিছুই না, ওটা আমি ওভারঅল সকলের জন্য তোমাদের যা পড়াচ্ছি সেইগুলোর কোশ্চেনগুলো জাস্ট ওখানে একটু ইম্পর্টেন্টগুলো দিয়ে দিয়েছি আর কি, বাদশা দিয়ে, ঠিক আছে, মানে কম করে আর একটু তোমাদেরকে যা দিয়েছে তার থেকে আর একটু কমাইয়ে দিচ্ছি, এই, তাছাড়া তেমন কিছু না। ওগুলা কি আমাদের দরকার আছে? তোমরা যদি মনে করো যে পরীক্ষার আগে ওই কোশ্চেনগুলোকে একটু বেশি গুরুত্ব দিব সেইগুলো, কিন্তু আসলে তোমাদের ওইগুলো সেইগুলোই বলা আছে, তোমাদেরকে এখান থেকে তো দিয়েই দিচ্ছি, ওখানে 2-1টা কম বেশি আর কি, এই কিছু কিছু কম করে দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা একটু দেখতে পারো যে একটু আর একটু রিভিশন দেওয়ার জন্য এগুলো তোমাদেরকে আমি ওই জন্য বেশি খুব একটা গুরুত্ব দেই নাই। ওগুলো হচ্ছে বাইরের ছেলেমেয়েরা যেহেতু চাই, ওদেরকে দেখা যাচ্ছে তোমাদের যেগুলো দেওয়া আছে তার থেকে একটু কমায় টমায় ওগুলো দিয়েছি যাতে ওরা রিভিশন একটু পড়তে পারে। আর আমি যেহেতু তোমাদেরকে আলাদা করে দিচ্ছি এই হিসাবে তো আলাদা করে ওগুলোর খুব একটা প্রয়োজন নেই বলে মনে হয়। তারপরেও তোমরা যদি মনে করো যে স্যার কোনগুলো দিচ্ছে দেখি, সে তার জন্য তোমরা ওয়েবসাইটটা একটু যুক্ত হতে পারো। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, তো ঠিক আছে, সময় নষ্ট করি না, তোমরা বরং পড়তে থাকো। ওকে, সো আরও কারো কথা আছে কোনো? আচ্ছা, যারা হচ্ছে তোমাদের যে প্রিপারেশন ব্যাচে ছিল তাদের জন্য কিন্তু আমি এই যে সোশ্যালজি অফ বাংলাদেশ ওর 10 নম্বর চ্যাপ্টার দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এই 10 নম্বর চ্যাপ্টারটা 5 ডিসেম্বর পর্যন্ত তোমরা পড়ে ফেলবা। আর ওর সাথে সাথে হচ্ছে রোমান্টিক এজের ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো করবা। স্যার বুঝি নাই। তোমাদের জন্য না, প্রিপারেশন ব্যাচের জন্য এটা আলাদা। মানে দুটা ব্যাচকে একসাথে ক্লাস নিয়েছি আজকে যেহেতু, এই জন্য যারা প্রিপারেশন ব্যাচের, হ্যাঁ, যারা নর্মাল ব্যাচে আছো তাদের কথা না। স্যার সামনের দিনের পড়া কি রোমান্টিক এজের ব্রিফ আর শর্ট? হ্যাঁ, ব্রিফ, শর্ট এবং ব্রড একসাথে সবগুলো ঘুরে ফিরে একই, মানে পুরো রোমান্টিক এজে সবগুলো পড়ে ফেলবা। আমি সেটা লিখে দিচ্ছি, সমস্যা নেই, টেনশন নিও না। স্যার পানি দিয়ে গেলে কি? বুঝলাম না স্যার, এতগুলো কভার করা অনেক চাপ হয়ে যায়। তা পড়ো, তারপর না পারলে আবার দেবো। তোমরা আগেই হতাশ হয়ে যাও কে? হ্যাঁ, পড়ে শেষ করো, পড়ে দেখো না পারো কিনা। না পারলে আবার বলো স্যার আরেকদিন বাড়াই দেন, কিন্তু আগেই তোমরা, আমি কম পড়া দিলে তোমরা তার চেয়ে কম পড়ো, ঠিক আছে? আর চাপ তো নিতে হবে, বললাম কি শেষের মাসটা তুমি আরামে কাটাবা এটা তো হবে না, চোখে মুখে তো অন্ধকার দেখতে হবে। হ্যাঁ, চোখ মুখ দিয়ে আগুন বার করে ফেলতে হবে, এরকম পড়া দিতে হবে। কারণ এতদিন কি পড়েছো তার তো একটা প্রমাণ দিতে হবে না। রোমান্টিক এজের এত কঠিন কি? রোমান্টিক এজের যা কিছু আমরা সেই বইয়ে পড়েছিলাম ওইগুলোরই অবস্থান ওখানে দেওয়া আছে, ওগুলোর কথাই এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখন নতুন যারা তাদের জন্য একটু মারাত্মক সমস্যা হবে একটু, তাছাড়া যারা পুরনো আছো তাদের জন্য খুব একটা সমস্যার কথা না, কারণ অধিকাংশই তোমাদের কাছে অপরিচিত এগুলো, এখানে যা যা আছে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, গুড নাইট, সবাই পড়তে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।